আচ্ছা, আজকে হচ্ছে শুরু করব ইউনিট 8। ইউনিট 8-এর প্রথম চ্যাপ্টার তাপগতিবিদ্যা। বাকি ইউনিটগুলো কী দোষ করলো? কোনো দোষ করেনি, ওগুলোও করাবো, তবে শেষের দিকে। তার কারণ ওগুলোর ওয়েটেজ যথেষ্ট কম আর শেষ করতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, তাপগতিবিদ্যার ওয়েটেজ যথেষ্ট বেশি। ইউনিট 8 তাপগতিবিদ্যার ওয়েটেজটা যথেষ্ট বেশি। তাপগতিবিদ্যা, তারপরে গ্যাসের গতীয় তত্ত্ব বলছি, সবই গ্যাসের গতীয় তত্ত্ব, ওইদিকে কম্পন তরঙ্গের গতি, এইসব জিনিসগুলো যে আছে এগুলোর ওয়েটেজ বেশি, তো এগুলোকে আগে কভার করব। আর তোদের ওই ইউনিট 4-এ যেগুলো বাকি থেকে গেলো, যেমন ধর থার্মোমিতি, তারপরে থাকলো তাপ সঞ্চালন, ঠিক আছে, তারপরে থাকলো কঠিন ও তরল পদার্থের প্রসারণ, এগুলো তোরা ক্লাস 9-10-এ কিছুটা করেই এসছিস, তেমন কোনো কিছু এক্সাগ্রেট করেনি। এবার ওগুলো করাবো, যদিও করাতে হবে আমাকে, তবে শেষের দিকে করাবো, কারণ ওগুলো ওয়েটেজও সেরকম কিছু নেই। একটা চ্যাপ্টার থেকে হয়তো 1 মার্ক আসে, কোনো চ্যাপ্টার থেকে আসেও না, ঠিক নেই। ঠিক আছে, যেমন থার্মোমিতি থেকে সাধারণত দেয়ই না কোনো কোশ্চেন। তো এই চ্যাপ্টারগুলো, ছোটো ছোটো চ্যাপ্টারগুলো, এগুলো আমরা একটু পরে করব, বুঝতে পারলি? তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটা থার্মোডাইনামিক্স, ইংরেজিতে বলা হয় এটাকে থার্মোডাইনামিক্স। এই চ্যাপ্টারটা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সে। তার কারণ এই থার্মোডাইনামিক্স ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে পদার্থের বিভিন্ন ধর্ম, বিভিন্ন অবস্থা, যেমন ধর উষ্ণতাকে একটা অবস্থা বলা যায়, স্টেট। আয়তন কাকে অবস্থা বলে সেগুলো আমি পরে আলোচনা করছি। ভর, ঘনত্ব, চাপ, এই যে এক একটা স্টেট আছে, এদের সাথে শক্তি, তাপ, এদের কি সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে আলোচনা করে থার্মোডাইনামিক্স। নাম শুনে বুঝতে পারছিস, থার্মো মানে তাপ, আর ডাইনামিক্স গতিবিদ্যা, মানে তাপের যে আদান প্রদান হবে, শক্তির মাধ্যমে আদান প্রদান হবে, এই গ্যাপটাকে পূরণ করা হচ্ছে থার্মোডাইনামিক্স। যদি প্রথম থেকে কনসেপচুয়ালি না বুঝি, তাহলে থার্মোডাইনামিক্স ওভারঅল ফিজিক্সের মধ্যে সবথেকে কঠিন চ্যাপ্টার হবে। 11-12-এর যতগুলো চ্যাপ্টার আছে সব থেকে কঠিন চ্যাপ্টার হয়ে যাবে থার্মোডাইনামিক্স, যদি আমি কনসেপচুয়ালি না বুঝি। প্রত্যেকটা লাইন আমি যখন বলবো, প্রত্যেকটা লাইনের ইম্পর্টেন্স আছে, কারণ তাপগতিবিদ্যা নিয়ে এর আগে তোরা সেইভাবে পড়িসনি। একটা দুটো সূত্র বলবো, সেই সূত্রগুলো তোরা পড়েছিস, বাকি এইভাবে সেইভাবে কোনো কিছু পড়িসনি, তো একদম পুরোপুরি নতুন লাগবে শুনতে, নতুন নতুন টার্ম জানতে পারবি। মেকানিক্সে কী হচ্ছিলো, কিছু কিছু তোরা জেনে এসেছিলি, সরণ, গতি, ত্বরণ, বেগ, এগুলো জেনে এসেছিলি, ওগুলোকে আমি ফার্দার ডিটেলসে ওগুলোকে এক্সপ্লেন করে দিলাম। কিন্তু এই চ্যাপ্টারটা এমন, যেটাকে তোরা আগে থেকে ডিটেলসে জেনে আসিসনি, তো একদম কনসেন্ট্রেটেড রেখে এদিকে পড়াশোনা করতে হবে। তাপগতিবিদ্যাতে দুটো সূত্র মেনলি আমরা পড়বো, একটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর একটা দ্বিতীয় সূত্র, কিন্তু তার আগেও একটা সূত্র আছে, তাপগতিবিদ্যার 0তম সূত্র। প্রথমে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আবিষ্কার হয়ে গেল, দ্বিতীয় সূত্র আবিষ্কার হয়ে গেল, পরবর্তীকালে দেখা গেল যে আরও একটা সূত্রের প্রয়োজন আছে এই সূত্রগুলোর আগে, তখন আর নাম দেওয়ার তো কিছু নেই, তাই বলা হলো তাপগতিবিদ্যার 0তম সূত্র, সব থেকে সহজ সূত্র। সূত্রতে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, তাপগতিবিদ্যায় আলোচনা করা হচ্ছে কি নিয়ে? তাপগতিবিদ্যায় আলোচনা করা হচ্ছে ডাইনামিক্স। এখানে আলোচনা করা হচ্ছে বিভিন্ন স্টেটের সাথে। স্টেট বলতে কি বললাম আমি? অবস্থা বলতে কি বললাম? উষ্ণতা, চাপ, তারপরে তো পদার্থের ভর, আয়তন, ঘনত্ব, বিভিন্ন টার্মগুলো আছে, ঠিক আছে। এদের সাথে আলোচনা করা হচ্ছে কার? শক্তির, এনার্জির সাথে তুই বলতে পারিস হিট, তাপ, এর যে পারস্পরিক সম্পর্ক, কিভাবে কি পরিবর্তন হচ্ছে, এগুলো স্টেট চেঞ্জ করতে গেলে শক্তির কি পরিবর্তন হবে, হিটের কি পরিবর্তন হবে, এই ধরনের সম্পর্কটাকে আলোচনা করা হচ্ছে তাপগতিবিদ্যায়। ওকে, তাপগতিবিদ্যায় 0তম একটা সূত্র আছে, 0th ল। 0তম সূত্রটা কি? দেখ, সূত্রটা খুব সহজ মনে হবে এই আবার সূত্র, এটা আবার দেওয়ার কোনো দরকার আছে? মন দিয়ে আগে শোন। 0তম সূত্র তো এরকম বলা হচ্ছে যে এ একটা বস্তু, বি একটা বস্তু এবং সি একটা বস্তু, তিনটে আলাদা আলাদা বস্তু, লোহা, তামা, পিতল, কিছু একটা আছে ধরনের, ঠিক আছে। যদি এ বস্তুটা বি এর সাথে তাপীয় সাম্যে থাকে, তাপীয় সাম্য বলতে, তাপীয় সাম্য কথাটার অর্থ কি? মানে ওর যা তাপমাত্রা এরও তাই তাপমাত্রা, যদি দুজনই তাপীয় সাম্যে থাকে, তাপের পরিমাণ বলছি না, এই দুটো জিনিস গোলাবি না, তাপ আলাদা, তাপমাত্রা আলাদা। তাপমাত্রা আর উষ্ণতা সমার্থক শব্দ, একই কথা, তাপমাত্রা আর উষ্ণতা সমার্থক শব্দ। যেমন জ্বর হতে গেলে আমাদের কি পরিমাপ করি? তাপ না তাপমাত্রা? তাপমাত্রা পরিমাপ করি। উষ্ণতা পরিমাপ করি না তাপ পরিমাপ করি? উষ্ণতা পরিমাপ করি। আমাদের সাধারণ তাপমাত্রা কত শরীরের? 4 ডিগ্রি ফারেনহাইট, তাই তো।
আর সেলসিয়াসে যদি করা যায় জানি না, সেলসিয়াসে কোনোদিন করিনি। কনভার্ট তো করা যায় নাকি? কনভার্ট করা যায়, কিন্তু এখন পারবি না করতে। মনে রাখবি 36 ডিগ্রি সেলসিয়াস, অ্যাপ্রক্স 36 ডিগ্রি সেলসিয়াসে যদি কনভার্ট করা যায়। ওকে, তো শূন্যতম সূত্রর বিবৃতিটা হচ্ছে এরকম যে এ একটা বস্তু, তার সাথে বি যদি তাপীয় সাম্যে থাকে, তার মানে এর যা তাপমাত্রা এরও যদি সেই তাপমাত্রায় থাকে। ওকে, এবং সি একটা বস্তু, এ যদি বি এর সাথে তাপীয় সাম্যে থাকে, তার মানে কি সি এর যা তাপমাত্রা বি এরও যদি সেই তাপমাত্রা থাকে, তাহলে এ আর সি দুজনে তাপীয় সাম্যে থাকবে। মনে হচ্ছে না খুব সহজ জিনিস? আলাদা করে সূত্র বলার কি আছে? এর সাথে আমার সাথে তোর তাপমাত্রা সমান, তোর সাথে ওর তাপমাত্রা সমান, তাহলে আমাদের দুজনের তাপমাত্রা সমান। সিম্পল ব্যাপার। কিন্তু এতটাও সিম্পল না। তোর এইটা শুনে মনে হচ্ছে যেন হয়ে যাচ্ছে। আমি আরও কয়েকটা এক্সাম্পল দেবো এরকম ধরনের, যেখানে এই ট্রেনটা ফলো করবে না। হ্যাঁ, এ বিও একসঙ্গে মানে সামনে থাকবে, তাপমাত্রায় থাকবে। এর তাপমাত্রা 20 ডিগ্রি, এর তাপমাত্রা 20 ডিগ্রি, তাহলে তাপীয় সাম্যে। এর 20 ডিগ্রি, এর 20 ডিগ্রি, তাহলে তার মানে এরাও দুজনে 20 ডিগ্রি, এরাও দুজনে তাপীয় সাম্যে আছে। এটাই হচ্ছে শূন্যতম সূত্র। সেটা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে দেওয়া নেই সূত্রটা, এটা থার্মোমিতি চ্যাপ্টারে আছে, শুধু শুনে রাখ, ওখানে উল্লেখ করে দেবো আমি। ওকে, আচ্ছা, এই সূত্রটাকে আলাদা করে বলার কেন প্রয়োজন? আমার তো আরও, এটা তো আমার নর্মালি জানা উচিত। সূত্র কেন বানাবো এটাকে, তাই না? সূত্র মানে বিশাল ব্যাপার, যে একটা ল হয়ে গেলো, এটা মেনে চলছে, নর্মাল নিয়ম বললেই চলতো। বলার একটাই কারণ, দেখ কিছু এক্সাম্পল দিচ্ছি। মনে কর এবি একটা সরলরেখা, এর ওপরে পি কিউ লম্ব। ওকে, এবি একটা সরলরেখা, তার উপরে এক্স ওয়াই লম্ব। তার মানে এবির সাথে পি কিউ লম্ব, এবির সাথে এক্স ওয়াই লম্ব। তাহলে কি পি কিউর সাথে এক্স ওয়াই লম্ব আছে? সব ক্ষেত্রে তো ফলো করছে না। কি বোঝা গেল ব্যাপারটা? লম্বের ব্যাপারটা বুঝতে পেরেছিস? তাহলে সবসময় যে এই ট্রেনটা ফলো করবে তা না, কিন্তু মাথায় ঢুকলো শূন্যতম সূত্রটা কেন ইম্পর্টেন্ট? ওকে, আচ্ছা, এইখানে যেহেতু আমরা তাপ আর হচ্ছে তাপমাত্রা নয়, তাপ এবং শক্তি, এদেরকে নিয়ে যেহেতু আলোচনা করব, তো এদের মধ্যে পারস্পরিক রূপান্তর কি করে হয় সেই সংক্রান্ত একটা কনস্ট্যান্ট আছে। সেই কনস্ট্যান্টটাকে আমরা একটু জেনে নেব। তোর নাম শুনেছিস এটা আগে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি দিয়ে প্রকাশ করা? এটাকে জে দিয়ে। ভ্যালু কত ছিল? 4.2 জুল পার ক্যালোরি। ছোটবেলায় করেছিলাম না? হ্যাঁ, বেশি ছোটবেলা না, 1-2 বছর আগেই করেছিলি। হ্যাঁ, যখন দাড়ি গজাচ্ছিল কেবল। 11-এই করলি আবার? ও হ্যাঁ, ঠিক তো, 11-এই তো করলি। তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এই কথাটা কেন আসলো? দেখ, তাপ এবং শক্তি মানে এনার্জি, তাপও এক ধরনের শক্তি। আর নর্মাল শক্তি বলতে আমরা যান্ত্রিক শক্তির কথা বলছি এখানে। যান্ত্রিক শক্তি এক ধরনের শক্তি। যখন আমি শুধুমাত্র শক্তি কথাটা বলবো এই চ্যাপ্টারে, বুঝে নিবি যান্ত্রিক শক্তির কথাই বলছি, ঠিক আছে? তো তাপ এক প্রকারের শক্তি, আর হচ্ছে শক্তি মানে যান্ত্রিক শক্তি এক প্রকারের শক্তি। এবার এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তর করা সম্ভব, এটা পড়েছি আমরা। শক্তি কখনো নষ্ট হয় না, ধ্বংস করা যায় না, তৈরি করা যায় না, তাই না? এক শক্তিকে আর একটা শক্তিতে রূপান্তর করা যায়। তো কিছু পরিমাণ তাপকে যখন আমি শক্তিতে রূপান্তর করব, তখন যতটা তাপ দিচ্ছি ততটাই কি শক্তি আমি পেয়ে যাব? বা যতটা শক্তি আমি কাজে লাগছে, যতটা কার্য আমি করছি, ততটাই কি তাপ শক্তিতে পরিণত হয়ে যাবে? এই সংক্রান্ত একটা কনস্ট্যান্ট আছে, সেটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবং এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কটাকে প্রকাশ করা হয় জে দিয়ে। ধীরে ধীরে বুঝতে পারবি, এখন ধোঁয়াশা হয়ে আছে, একটু বলছি ধীরে ধীরে। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার নর্মালি ফর্মুলা আমরা শিখে এসেছি, মানে ভ্যালু আমরা শিখে এসেছি 4.2 জুল পার ক্যালোরি, এটা আমরা শিখে এসেছি। জুলের সূত্র নাম শুনেছিস, কিন্তু ভুলে গেছিস। জুলের সূত্র এরকম যে আমি যদি ডাব্লু পরিমাণ কাজ করি, বিবৃতি লিখছি না, আমি শুধু গাণিতিক রূপ লিখছি। যদি আমি ডাব্লু পরিমাণ কার্য করি, তাহলে ওই কার্যটা হিট এনার্জিতে কনভার্ট হবে। এবং এদের যে কনভার্সনটা সেটা প্রপোর্শনাল। মানে কি, যত বেশি কার্য আমি করব তত বেশি হিট উৎপন্ন হবে, বা যত বেশি আমি হিট দেব তত বেশি কার্য করতে পারবে। সোজা কথা, কার্য বলতে এখানে যান্ত্রিক শক্তির কথা বলছি আমি। ক্লিয়ার হয়েছে এতটুকু? যদি এই প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে দেওয়া যায়, এটা জুলের মধ্যে, ঠিক আছে, জেমস প্রেসকট জুল ওর নাম ছিল। যদি প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে দিই, তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসবে যার নাম হচ্ছে জে। এই যেটাই হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, বা এর আরেকটা নাম তাপের জুল তুল্যাঙ্ক বলা হয়। জুলের নাম অনুসারে জুল তুল্যাঙ্ক বলা হয়। ওকে, এই জের যে সংজ্ঞা সেটা তৈরি করা যাচ্ছে এরকমভাবে, W/H। হ্যাঁ, কিছু একক বলি, দেখ। আচ্ছা, তাপের সিজিএস একক, তাপের সিজিএস একক
কার? তাপের। তাপের সিজিএস একক কে বলবি? আর্গ। কারণ তাপ তো হচ্ছে এক ধরনের শক্তি, তাই না? তাহলে ক্যালোরিটা কি? না, তাপমাত্রা তো ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন। ক্যালোরি শক্তির, জুল তাহলে কার? জুল আর ক্যালোরি কার্য শক্তি তো একই জিনিস। ক্যালোরি বলে একটা কিছু নাম শুনেছিস তো? আচ্ছা, ব্যাপারটা শোন, এখানে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এটা, যে প্রথম যখন তাপ নিয়ে আলোচনা শুরু হলো, মানে তাপ নিয়ে যখন গল্প শুরু হলো, তখন তাপকে শক্তি হিসেবে ধরা হতো না, তাপকে একটা আলাদাই কোয়ান্টিটি হিসেবে ধরা হতো। তখন এই ধারণাটা ছিল না যে তাপ এক প্রকারের শক্তি, তাপ আলাদা একটা রাশি। এবার যখন আলাদা একটা রাশি হবে, তাহলে এর আলাদা কোনো একক তৈরি হবে। তো তাপকে পরিমাপ করার জন্য একটা একক তৈরি করা হয়েছিল, সেই এককটার নাম হচ্ছে ক্যালোরি, শর্টে ক্যাল। ঠিক আছে, ক্যালোরি একটা একক তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে ধীরে ধীরে দেখা গেল যে তাপ আর শক্তি আলাদা কিছুই নয়, দুজন আলাদা আলাদা ফেজ। ঠিক আছে, মানে একই ধরনের কোয়ান্টিটি, পরিমাণের দিক থেকে একই নাও হতে পারে, কিন্তু কোয়ান্টিটি হিসেবে দুজন একই ধরনের। ক্লিয়ার এতটুকু? তো এই যে তাপ এবং শক্তি দুটো একই প্রকারের জিনিস, তাহলে এদের যখন এককটা আসবে, সেই এককটাও একই প্রকারের হওয়া উচিত। এবার তুই শক্তির এককে পড়েছিস যে সিজিএস পদ্ধতিতে হয় আর্গ, আর এসআই পদ্ধতিতে হয় জুল। তো যখন তাপের একক নিতে গেল, তখন সিজিএস পদ্ধতিতে তাপের এককটাকে ক্যালোরি রাখা হলো, যেটা ব্যবহারিক একক ছিল। তাপের এককটাকে ক্যালোরি রাখা হলো সিজিএস পদ্ধতিতে, এবং এসআই পদ্ধতিতে এককটাকে জুল বলা হলো। এটা একমাত্র ব্যতিক্রম তাপের ক্ষেত্রে। যদিও তাপ এক প্রকারের শক্তি, তাহলে কনসেপ্ট অনুযায়ী আমার এই সিজিএস একক আর্গ হওয়া উচিত, কিন্তু সিজিএস পদ্ধতিতে এই এককটাকে ক্যালোরি হিসেবে ইউজ করা হলো। বোঝা গেছে এতটুকু? তাহলে গুলিয়ে যেন না যায়, ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক, জুল হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে তাপের একক। আর যদি শক্তি বা কার্যের কথা বলে দিই, তাহলে ওইটাই থাকবে। বুঝছে? তো এই যে কনভার্সনটা তুই দেখতে পাচ্ছিস, ক্যালোরি আর জুল, এদের মধ্যে সম্পর্কটাকেই প্রকাশ করে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে। ঠিক আছে, জে এর ভ্যালু কত লিখলি তুই? 4.2 জুল পার ক্যালোরি। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, তুই যদি 4.2 জুল ওয়ার্ক করিস, তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? 1 ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন হবে। 4.2 জুল কার্য করলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? 1 ক্যালোরি তাপ উৎপন্ন। এখন তুই বলি 1 ক্যালোরি মানে কতটুকু? 4.2 জুল মানে কি এতটা? মানে কতটা? একটা আইডিয়া পাবি কি? এখানে আইডিয়া পাওয়াটা সম্ভব না, হাইপোথেটিক্যাল ব্যাপার। শক্তিকে কি চোখে দেখা যাচ্ছে নাকি? শক্তিকে আমি ওই দাঁড়িপাল্লায় বসে মেজার করতে পারবো? সম্ভব না। আমাদের ওয়েট যদি বলতে চাই, আমরা দেখেই বলে দিতে পারবো কার ওয়েট বেশি, কার ওয়েট কম। মানে পরিমাণের দিক থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি, কিন্তু শক্তির তুই চোখে দেখতে পাচ্ছিস না, শক্তির আইডিয়াটা পাবি না যে 4.2 মানে কতটা। সম্ভব না। টেম্পারেচার চোখে দেখতে পাস, টেম্পারেচারকে ফিল করা যায়, তো টেম্পারেচার পরিমাপ করছি কিনা আমরা? করছি তো। তো সেই রকম শক্তি আর তাপও ওই ধরনের একটা রাশি, যেটাকে আমরা জাস্ট ফিল করতে পারবো এবং পরিমাপ করতে পারবো। ক্লিয়ার এতটুকু? ওটা নীল শিখা, ওর উপরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়াটা শিখাটাকে তুই দেখতে পাচ্ছিস, ওটা শক্তি নয়। আসলে খুলেছিস। আচ্ছা, এই যে এককটা দেখলি 4.2 জুল পার ক্যালোরি, এরকমই এটাকে এরকমও লেখা যেতে পারে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি। 4.2 10⁻⁷ আর্গ পার ক্যালোরি। বোঝা গেল? তো যখন আমাকে ক্যালোরি থেকে আর্গের কনভার্সন করতে হবে, তখন কনস্ট্যান্ট হিসেবে এটাই ইউজ করব। যখন ক্যালোরি থেকে জুলের কনভার্সন করতে হবে, তখন ওইটা ইউজ করবো। বুঝতে পারছিস কিনা বল? বুঝতে পারছিস তো? আচ্ছা, এই যে ধর ক্যালোরি থেকে জুলে কনভার্সন করতে হবে, তখন এটা দিয়ে গুণ করব। আর ক্যালোরি থেকে যদি আর্গে কনভার্ট করতে হয়, তাহলে 4.2 ইন্টু 10⁻⁷। ঠিক আছে। আচ্ছা, তাপকে তো আমি জুল এককেও পরিমাপ করতে পারি নাকি? তাপকে আমি এখন তো বুঝে গেছি যে তাপ এক প্রকারের শক্তি, তো জুল এককেও পরিমাপ করতে পারি। যদি এমনটা হয় যে তাপকে আমি জুল এককে পরিমাপ করছি, আবার কার্যকেও আমি জুল এককে পরিমাপ করছি, তাহলে এটাও জুল এটাও জুল, তাহলে এই জের কি আর কোনো প্রয়োজন আছে? জের কোনো প্রয়োজন নেই। তো যদি জুল এককে মাপতে যাই, তাহলে জের মান কিন্তু 1 হয়ে যাবে, মানে জের কোনো প্রয়োজনই পড়ছে না। বুঝতে পারলি? এই কনভার্সন ফ্যাক্টরটার প্রয়োজন তখনই পড়ছে যখন আমি ক্যালোরি ব্যাপারটাকে ঢুকিয়ে দিচ্ছি ওর মধ্যে। ওকে, ক্যালোরি না থাকতে গেলে, সেম ইউনিটে থাকতে গেলে কোনো রকম পরিবর্তন করার কোনো দরকার নেই। মাথায় ঢুকে গেছে এতটুকু। ইউনিট ফিউনিট নিয়ে আমাকে আর মাত্রা নিয়ে আমাকে আর বলতে হবে না, শক্তি নিয়েই তো আলোচনা করছি, শক্তির যা মাত্রা হয় সেই মাত্রাটাই। ওকে, আচ্ছা, এই এতটুকু জিনিস শিখলি তো জুলের সূত্র। এই এতটুকুর উপরে কতগুলো প্রবলেম হয় ইমাজিন করতে পারবেন? একবার পেজটা উল্টা। উদাহরণ দেখ, 20টা উদাহরণ দিয়েছে এই
এই সূত্রের উপর 20টা উদাহরণ দিয়েছে এই সূত্রের উপর, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস উল্লেখ করা নেই, মানে আগে আছে, আমি বলে দিচ্ছি তোদেরকে একবার শুনবে। যদি এম ভরের একটা বস্তু থাকে, আমি একটা এম ভরের বস্তু, আমি অন্য কোনো বস্তুর সাথে একটা তাপীয় সাম্যে আছি, ধর সুজনের সাথে আমার তাপের আদান প্রদান হচ্ছে, তাহলে আমি একটা এম ভরের বস্তু, ওর কাছ থেকে আমি তাপ গ্রহণ করব। তাপ গ্রহণ করার পর আমার উষ্ণতার পরিবর্তন হবে। তো আমি তাপ গ্রহণ করলাম মানে উষ্ণতা কী হলো, বেড়ে গেল। মনে করো আমার উষ্ণতা T°C বৃদ্ধি পেয়ে গেল, তাহলে আমি যে তাপটা গ্রহণ করলাম, তাপমাত্রা ওয়ার্ডগুলোকে ধরবি মাথার মধ্যে, ওর কাছ থেকে আমি তাপ গ্রহণ করেছি বলে আমার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? T°C বৃদ্ধি পেয়ে গেছে। আমার ভর কত? এম, ঠিক আছে। তাহলে আমি যে তাপটা গ্রহণ করলাম সেই তাপটাকে যদি আমি এইচ দ্বারা ডিনোট করি, তাহলে এর ফর্মুলা হয় H=mst। চেনা চেনা লাগছে? H=mst, ক্যালোরিমিতির মূলনীতি পড়েছিলি তোরা 9-এ বা 9-এই পড়েছিলি সম্ভব। H=mst, ক্যালোরিমিতির মূলনীতি, বুঝতে পারলি? এই জিনিসটাও কখনো কখনো কাজে লাগবে, কারণ ডেটা হিসেবে এগুলো দেওয়া থাকবে, তখন তুই তাপের পরিমাণ এইভাবে বের করবি, ঠিক আছে। আরও একটা কনসেপ্ট বলে রাখি, H=ml, মনে পড়ছে না? এসটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ। এসটা কি? আপেক্ষিক তাপ। বলে দিচ্ছি আমি আপেক্ষিক তাপটা কি। জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান হচ্ছে 4.2। দেখ, এসের একক যদি বের করতে হয় তাহলে S=H/mt হচ্ছে না? H মানে তাপের একক, M ভরের একক, T উষ্ণতার একক, ঠিক আছে। তাহলে 4.2 জুল পার গ্রাম পার কেলভিন। এই যে উষ্ণতার পরিবর্তন, এটা সময় না, উষ্ণতার পরিবর্তন, এখানে ক্যালোরি হবে, ক্যালোরি পার গ্রাম পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ, ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এখানে H=ml আরও একটা ফর্মুলার দরকার হয়। এই ফর্মুলাটা কোথা থেকে আসলো? এখানে L ফর লিন তাপ, ল্যাটেন্ট হিট। এলটা কি বললাম? লিন তাপ। লিন তাপ কি জিনিস ছিল রে? শুধু বাষ্পভবন, ঘনীভবনও হতে পারে, কঠিনীভবনও হতে পারে। তার মানে মোট কথা, অবস্থার পরিবর্তনের জন্য একক ভরের বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকেই বলি আমরা লিন তাপ, তাই না? যেমন বরফ গলে জল হচ্ছে, ওখানে একক ভরের বরফ এল পরিমাণ লিন তাপ গ্রহণ করবে, তো যদি এম ভরের বরফ থাকে তাহলে M×L পরিমাণ গ্রহণ করবে। এটা তখন ইউজ করব যখন ফেজ চেঞ্জ হবে, অবস্থার পরিবর্তন হবে। বরফ থেকে জল হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হলো না, 0°C বরফ 0°C জলে কনভার্ট হয়ে গেল, ওকে। তাহলে এইটা হলো ফেজ চেঞ্জ। কিন্তু 0°C জল এখন উষ্ণতা বাড়াতে 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 20°C জল হয়ে গেল, তো জল তো জলই আছে, ফেজ চেঞ্জ হয়েছে। তখন তুই ফর্মুলা ইউজ করবি MST, গুলিয়ে যাবে না তো, এগুলো বাচ্চাকালের জিনিস, তখন মন দিয়ে করিসনি বলে এখন বলে দিতে হচ্ছে, ক্লিয়ার হয়েছে? কখন ML ইউজ করবো, কখন MST ইউজ করবো? MST যদি ফেজ চেঞ্জ না হয়, লিন তাপের কোনো গল্প নেই, তাই MST। আর যদি ফেজ চেঞ্জ হয় তাহলে লিন তাপ ঢুকে যাচ্ছে ওর মধ্যে, মানে ML। মনে রাখাও সহজ, ওকে। তাহলে কয়েকটা প্রবলেম করি উদাহরণ থেকে বেছে বেছে। থার্মোডাইনামিক্সটা এখনও শুরু হয়নি, কিন্তু কেবল জুলের ধারণা দিলাম, তাপ, শক্তি এগুলোর সাথে। কয়েকটা প্রবলেম করি, ধীরে ধীরে তাপগতিবিদ্যাতে ঢুকছি। আচ্ছা দেখ, উদাহরণ 2 নাম্বারটা, সবাই একবার করে উদাহরণ 2 নাম্বারটা পড়ে নে। পড়েছিস? কিছু বোঝা যাচ্ছে না বল? কেমন ধরনের কোশ্চেন বলেছে? দুমুখ বন্ধ একটা কাঁচ নল নিয়েছে। আচ্ছা, বাচ্চাদের ওই কাঁচ নলগুলো দেখেছিস? ছোটো ছোটো একটা লিকুইড ঢোকানো, লিকুইডের মধ্যে পুঁতি থাকে, এদিকে ওঠানামা করতে থাকে, দেখিস নি এগুলো? কালারিং একটা লিকুইড ঢোকানো থাকে, আর ওর মধ্যে ওই সোলারের যে বাবলগুলো থাকে ওগুলোকে ঢুকে দেয়, আর এইভাবে ঘোরাঘুরি করে। সাধারণত ধর গ্রামীণ এলাকার মেলাগুলোতে পাওয়া যায়, ঠিক আছে। না দেখে থাকলেও বাদ দে, ভাব একটা কাঁচের নল আছে, এরকম একটা কাঁচের নল আছে, এই কাঁচের নলের মধ্যে লিকুইড দিয়েছে, লিকুইড আছে কিছু একটা, ওয়াটার আছে, লিকুইড বলতে এখানে ওয়াটারই নিয়েছে, এবং তার মধ্যে একটা ছোট্ট বলকে ঢোকানো আছে, লোহার বলকে, তাই না? সিসার বলকে ঢুকিয়ে দিয়েছে, জারি বলকে ঢোকালেই হলো। একটা বলকে ঢুকিয়ে দিয়েছে, বলটার ভর কত বলে দিয়েছে? 25 গ্রাম। এবার বলেছে নলের বাকি অংশে 1 লিটার জল দিয়ে ভর্তি করা আছে। আচ্ছা, তার মানে জলের পরিমাণ হচ্ছে 1 লিটার, জলের পরিমাণ 1 লিটার। আচ্ছা, এখানে জলের ক্ষেত্রে মনে রাখবি 1 লিটার জল মানে 1 কেজি জলকেই বোঝায়। শুধু জলের ক্ষেত্রে 1 লিটার আর 1 কেজি একই জিনিস, বুঝতে পারলি? 1 কেজি মানে এখানে 1000 গ্রাম হয়ে গেল। হ্যাঁ, শুধু জলের ক্ষেত্রে। লিটারটা হচ্ছে আয়তনের একক, আর কেজিটা হচ্ছে ভরের একক।
কিন্তু 1 লিটার আয়তনের জলের যদি ভর মাপা যায় তাহলে 1 কেজি জলই পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা সমান লেখা উচিত নয়, 1 লিটার জল 1 কেজি ভরকে ডিনোট করছে। বোঝা গেছে? কার ক্ষেত্রে বললাম? অনলি ওয়াটারের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে। ওকে, তো এবার এই পুরো সিস্টেমটাকে না এইভাবে উল্টে দিয়েছে, মানে এইভাবে ঘুরিয়ে দিল। ধর এরকম ছিল নলটা, এইভাবে ঘুরিয়ে দিল, তাহলে সিসার বল কি ওপরে বসে থাকবে? ভারী তো, ও নিচে নামবে। তাহলে পুরো সিস্টেমটা কি হলো, এখন ওপর থেকে নিচে নামছে। মানে আমি ধরে নিচ্ছি যে সিস্টেমটা এখানে ছিল, বলটা এখানে ঘুরিয়ে দিয়েছি আমি, বলটা এখানে ছিল, বলটা এখান থেকে নিচে নামবে। তো বলটা যখন নিচে নামবে ওর একটা শক্তির পরিবর্তন হবে না? কোন শক্তির পরিবর্তন হবে? স্থিতি শক্তির পরিবর্তন হবে, তাই না? এটা তো একটা সান্দ্র মাধ্যম, এর মধ্যে দিয়ে ধীরে 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 পড়বে, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, আমি ধরে নিচ্ছি স্লো মোশনে যাবে। তো এখানে যেখানে নিচে যখন আসবে তখন ওর একটা স্থিতিশক্তির পরিবর্তন হবে। স্থিতিশক্তির কতটা পরিবর্তন হবে? স্থিতিশক্তির পরিবর্তন হবে mgh। কতটা পরিবর্তন হবে? mgh। তার মানে আমি বলতে পারি এই সিসার বলটা যে ওয়ার্ক করলো, যে কার্য করলো, সেই কার্যটাই হচ্ছে mgh। যতটা ওর শক্তির পরিবর্তন হলো ততটাই কার্য করলো। সোজা ভাষা বুঝে গেছিস এতটুকু? ওকে, এমটা কার? সিসার বলে 25 গ্রাম। জিটা অভিকর্ষ স্তরণ, এইচটা এই লেন্থটা এতটুকু নেমেছে। লেন্থ কত দেওয়া ছিল? 1 মিটার লেন্থ বলেছিল, মানে 100 সেন্টিমিটার বলে দিয়েছিল। ওকে, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে সিসার বলটা যে ওয়ার্ক করলো, যে কার্যটা করলো, সেই কার্যটা কোথায় গেল? এখানে একটা কথা বলেছে যে ওয়াটারের মধ্যে, জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে গেছে। তো জলের উষ্ণতা কি এমনি এমনি বৃদ্ধি পেয়ে যাবে? নিশ্চয়ই তাপ শক্তি পেয়েছে কোথা থেকে, তবেই তো উষ্ণতা বৃদ্ধি পাবে। তো এই তাপ শক্তিটা কোথা থেকে পেল? এই যে সিসার বলটা যে কার্যটা করলো, সেই কার্যটা ওই জলের মধ্যে তাপ শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা? কোথা থেকে কোথায় চলে গেলাম দেখ। একটা সিসার বলকে এরকমভাবে ঘোরানোর জন্য কি কি ক্যালকুলেশন করতে হবে তাও করতে পারছি এখানে। উষ্ণতার কি পরিবর্তন হচ্ছে, তাপ কতটা গ্রহণ করছে, সব কিছু বের করা যাবে। হলো? তো এই যে জলটা, জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। কার উষ্ণতা? জলের। তো জলের যে তাপটা গ্রহণ করলো এইচ, সেটাকে আমি কি বলবো রে? এমএসটি বলবো না? কারণ এখানে উষ্ণতার পরিবর্তন হয়েছে। তাহলে কতটা তাপ গ্রহণ করেছে? এমএসটি ফর্মুলা। এখানে এমটা কার? এখানে এমটা হচ্ছে জলের, কারণ জলের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। আপেক্ষিক তাপটা কার? জলের। টিটা কার? জলের। উষ্ণতা বৃদ্ধি কত? 1 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছিস? দুটোকে আলাদা আলাদা করে বের করবো আর ইকুয়াল করে দেবো। আপত্তি আছে? নেই। আচ্ছা, এম এর মান কত? 25 গ্রাম। 25 গ্রাম লিখেছি, খেয়াল রাখবি, সিজিএস পদ্ধতি করছি আমি এটা। জি এর মান 980, এইচ এর মান 100। 1 মিটার বলেছে না? 1 মিটার দৈর্ঘ্যের আছে, তাহলে 100 সেন্টিমিটার। তাহলে এই পুরো ইউনিটটা কিসে বেরালো? আর গে বেরালো। আপত্তি আছে? ক্যালকুলেশন করা যাবে? করলাম না, এদিকে তাকা। এখানে ক্যাপিটাল এমটা কার? জলের। জলের মানে 1000 গ্রাম, তাই তো? এসটা কি রে? এসটা হচ্ছে 4.2। হ্যাঁ, জলের আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ, এটা লিখে রাখবি তোরা, SW অঙ্কেতে লিখে রাখ বা বইয়ে কোনো জায়গায় ফাঁকা পেজে ফাঁকা জায়গায় লিখে রাখ। 1 ক্যালোরি পার গ্রাম পার কেলভিন। আগেটা একটু ভুল বলেছিলাম। 1 ক্যালোরি পার গ্রাম পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াসও বলা যায় এটাকে। এখানে পার কেলভিনও লিখতে পারিস বা পার ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারিস। আমি কম্প্যারিজন করার জন্য ডিগ্রি সেলসিয়াসই রেখে দিলাম। এটা কিসের বললাম? জলের। 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, জলের আপেক্ষিক তাপ। কারোর মুখস্থ রাখতে হবে না, শুধু জলের মুখস্থ রাখতে হবে। সুতরাং চাপ নেওয়ার মতো কোনো কিছু নেই। 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি। পার ডিগ্রি সিকে পার কেলভিনও বলা যায়। 1 কেলভিনের পরিবর্তন আর 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সেম জিনিস। ওকে, তাহলে এইখানে এসের জায়গাতে আমি এই 1টাকে লিখে দেবো, তাই না? আর এখানে কি লিখে দেবো? উষ্ণতার পরিবর্তন 1 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছিস এতটুকু? এখানে কোন একক হবে বল? তাপের এককটা এখানে কি হবে? ক্যালোরি হবে। কেন ক্যালোরি হবে? তুই ইউনিট বসিয়ে নে না এখানে। এই ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সিটা এখানে বসালি, এটা গ্রাম, তাহলে গ্রাম আর গ্রাম ইনভার্স কেটে গেল। এটা ডিগ্রি সি আর ডিগ্রি সি ইনভার্স কেটে গেল, ক্যালোরি বসে থাকলো। বুঝতে পারলি? তাহলে একটা তুই ক্যালোরি এককে মেজার করছিস, একটা আর্ক এককে মেজার করছিস। এবার এদের মধ্যে কম্প্যারিজন করতে গেলে জুল সূত্র অনুযায়ী W = JH। জুল কি বলে গেছেন? W = JH হবে। এবার ডাব্লুর মান তো তুই জানিস, 25 × 980 × 100 আর্গে মেজার করেছিস। তো যখন আর্গে মেজার করছিস,
ক্যালোরিকে আর্ক বানাতে গেলে জে এর মান কত রে 4.2 10⁻7 নাকি, এটা হলো এখন জুল তুল্যাঙ্ক। আর সাথে এইচ এর মান 1000 ইন্টু 1 বল, বুঝতে পারলি? বল বুঝতে পেরেছিস? আপত্তি আছে এতদূর পর্যন্ত? নেই। কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে যে এরকমভাবে উল্টানোর ফলে, একবার উল্টানোর ফলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়নি, বলেছে এরকমভাবে কতবার উল্টাতে হবে যাতে করে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। মানে তুই ধরে নিচ্ছিস যে আমি একে একবার উল্টালাম, ওর কার্য কতটা করতে হলো mgh, ওকে আর একবার উল্টে দিলাম, কার্য কতটা হয়ে যাবে আবার mgh, মানে দুবার করলে 2 ইন্টু mgh। যদি আমি n বার করি তাহলে n ইন্টু mgh হবে, তার মানে এখানে একটা করে n গুণ হয়ে যাচ্ছে। আমাকে কার্য কত করতে হয়েছে? এতটা কার্য করতে হয়েছে। তোকে জানতে চেয়েছে কতবার উল্টানো হচ্ছে, মানে n এর মানটা জানতে চেয়েছে, তাহলে কার্যের জায়গাতে আমি এখানে n একটা গুণ করে দিলাম। বল ঠিক আছে? এবার এখান থেকে nটাকে বের করা যাবে, nটাকে বের। কি n এর মান কত বের করেছে? ওরা বের করে রেখেছে, আমি বসিয়ে দিলাম ওটা 17,143। এতবার ওঠানামা করতে হবে তবে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তোর ক্ষমতা আছে করার? 17,000 বার তুই উল্টা কাজ নাই বাড়িতে, আর কিছু পরীক্ষা নাই, পড়াশোনা নাই, কিছু নাই, ওকে উল্টাপাল্টা করতে থাকবো আমি, বুঝতে পারলি? 17,000 বার। ওটাই তো বলছি, তোর কি আর কোনো কাজ নাই যে তুই এগুলো করবি? ওই জন্য এগুলো ওই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেই পার করে দিবি, করতে যাবি না বাড়িতে প্র্যাকটিক্যাল। আবার বোঝা গেল কত উষ্ণতা বৃদ্ধি পেয়েছে? মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এতবার উল্টানোর পর। ক্লিয়ার? করে না এতটুকু, নিজেরা কর, উদাহরণ দেখে করবি না, নিজেদের মতো করে কিভাবে গুছিয়ে গাছিয়ে করবি সেইভাবে লিখে লিখে কর। হ্যাঁ আচ্ছা, এরপরে উদাহরণে চলে আয়। কোন উদাহরণ করবি? উদাহরণ 7। সবগুলো উদাহরণ করানো সম্ভব না, তোদেরকে কিছু কিছু দেখতে হবে, ঠিক আছে? সময়ের মধ্যে না তো শেষ হবে না। উদাহরণ 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখ। যেগুলো উদাহরণ করছি প্রবলেম সেট 1 যখন সলভ করবো এই কোশ্চেনগুলোই পাবি, এই টাইপের কোশ্চেন পাবি। তো মন দিয়ে এখনই বুঝে নে। 400 মিটার উঁচু জলপ্রপাতের শীর্ষদেশ এবং পাদদেশের তাপমাত্রার পার্থক্য। বুঝলাম না। 400 মিটার উঁচু একটা জলপ্রপাত ঝর্ণা, তাই তো? এখান থেকে জল নিচে পড়বে, এটা আমার জলপ্রপাত, দেখে ভয় পাবি না। এটা হলো আমার জলপ্রপাত, ওপর থেকে জল নিচে পড়ছে, তাই না? তো এটা হলো শীর্ষদেশ আর তার পাদদেশ হচ্ছে নিচে। এবার এদের মধ্যে উষ্ণতার পার্থক্য বলে দিয়েছে, তাই না? না কিসের পার্থক্য? তাপমাত্রার পার্থক্য কত হবে। আচ্ছা, এর আর এর মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হবে, মানে টি কত হবে? তাপমাত্রাকে আমরা টি দিয়ে ডিনোট করে থাকি। হ্যাঁ, যদি উৎপন্ন তাপের 80% জলে আবদ্ধ থাকে, উৎপন্ন তাপ, মোট কথা দেখ, জল যখন ওপর থেকে নিচে পড়বে তখন এর তো স্থিতিশক্তির একটা পরিবর্তন হচ্ছে নাকি, mgh, বা কিছুটা কার্য করছে বলতে পারি। তাহলে এই কার্যটা কোথায় যাচ্ছে? আলটিমেট কিন্তু কার্যটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? তো যখন এই কার্যটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে তাহলে জলের মধ্যে এক্সট্রা তাপ যখন চলে আসছে তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? ধরে নিচ্ছি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটাই তো এদের মধ্যে উষ্ণতার পার্থক্য নাকি? এখানে কিছু একটা ছিল 5 ডিগ্রি, এখানে হয়ে গেল 20 ডিগ্রি, তাহলে পার্থক্য কত হলো? 15 ডিগ্রি। এর 15 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে ঘুরিয়ে পেঁচে আমাকে কি করতে হবে? আমাকে এই গল্প দেখলে হবে না, গল্পের মধ্যে কি ডেটা আমাকে বের করতে হবে, তুলে এনে সেটা ভাবতে হবে। গল্পের মধ্যে থেকে আমি এটা বুঝতে পারলাম কি সুন্দর জল পড়ছিল, কিন্তু ওই দৃশ্য দেখা যাবে না। ওখানে কি করতে হবে? কি পরিমাণ কার্য করলো সেটা বের করতে হবে। কার্য কতটা করলো? W = mgh। এম কত? এম হচ্ছে জলের ভর, কোশ্চেনে দেওয়া নেই, দেওয়া আছে? দেওয়া নেই। আমি ধরে নিলাম যে m গ্রাম জল ওখান থেকে নিচে পড়লো। কত হাইট ছিল এর? h। উচ্চতা বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 400 মিটার, ঠিক আছে, উচ্চতা বলে দেওয়া আছে। h = বলে দিয়েছে 400 মিটার, কিন্তু m এর ভ্যালু দেওয়া নেই, না দিক, দরকার নেই। এবার ধরে নে এই যে জলটা m গ্রাম জলটা নিচে পড়লো, এবার এই m গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে গেল কত? টি ডিগ্রি। তাহলে তাপমাত্রা তাপ = mst। বুঝতে পারলি? আমাকে এই টিটাকে বের করতে হবে। কোশ্চেনে বলা হয়েছে যতটা কার্য করলো বা যতটা শক্তি ব্যয় হলো সম্পূর্ণটা তাপে রূপান্তরিত হয়নি, 80% হয়েছে, বাকি 20% গেল কোথায়? শক্তি নষ্ট হয়ে যায়, হয় না? বাকি 20% হয় শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, জলের ঝর্ণার একটা আওয়াজ আছে তো, শব্দ শক্তিতে রূপান্তরিত হতে পারে। যান্ত্রিক শক্তিতে, পাথরকে ক্ষয় করতে নষ্ট হলো, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। তারপরে ধরে নে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, জলীয় গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় খরচ হতে পারে। তো এইরকম একটা ধারণা দিয়েছে যে ধরে নিচ্ছি এর 80% এখানে কাজে লাগছে। তাহলে W অর্থাৎ mgh
এর 80%, ঠিক আছে, আমি কার্য হিসেবে কাকে নেব, এটাকে নেব, এটাকে কার্য হিসেবে নেব না, কারণ এই ডাব্লুটা আমরা কাকে ডিনোট করি, যেটা এইচে কনভার্ট হবে সেই ডাব্লুটাকে ডিনোট করছি। তাহলে সেই ডাব্লুটা কত, এমজিএইচ কি না, এমজিএইচের 80%, তার মানে ডাব্লুর মান হচ্ছে এখন এটা, বুঝতে পারলি? আমি প্রথম দিকে ডাব্লু লিখে দিলাম এটাকে, কিন্তু অ্যাকচুয়ালি ডাব্লু এটা নয়, এটাও কার্য, কিন্তু আমার যেটা দরকার কার্য সেটা হচ্ছে এটা, এমজিএইচ 80/100। এবার এটা কিসে কনভার্ট হচ্ছে, জে এইচে কনভার্ট হয়ে যাচ্ছে, ডাব্লু ইকুয়াল টু জে এইচ, বুঝলি কি না বল, ডাব্লু ইকুয়াল টু জে এইচ। ব্যাস এবার এখান থেকে ভ্যালু যদি বসাস, এমজিএইচ ইন্টু 8/10, জে এর মান জে থাকলো, এইচ এর মান কি রে, এমএসটি, এম এর দরকার পড়লো, এম এর দরকার পড়লো না যেহেতু অবজেক্টটা একটাই। আচ্ছা, জি এর ভ্যালু তুই জানিস 980, এইচ কত বলেছে 400 কি মিটার বলেছে, তাহলে 400 ইন্টু 100 সেন্টিমিটার হয়ে গেল, সাথে 8/10। আচ্ছা, যেটাকে পরে বসাচ্ছি, কি বসাতে হবে জানি না। এস এর ভ্যালু 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, টি বের করতে হবে ডিগ্রি সিতে, তো এটা যখন 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি বসাচ্ছিস, তার মানে ক্যালোরি থেকে তুই কোথায় আসছিস, আর্গে আসছিস, এগুলো সিজিএস না, আর্গে আসছিস, তাহলে 4.2 10⁻⁷। এটা কিন্তু ইউনিটের উপর ডিপেন্ড করছে পুরোটাই। যদি আমি ক্যালোরি থেকে এখানে জুল করে রাখতাম সবাইকে, তাহলে এখানে শুধু 4.2 করতে হতো, ঠিক আছে? বাকিটা ক্যালকুলেশন করলে টি পেয়ে যাবো না, করে নে। মিটিয়ে দিলাম। তাড়াতাড়ি পুট কর, তাড়াতাড়ি পুট কর, ভ্যালু পুট কর। জিরো পয়েন্ট দাঁড়া, কত নাম্বার করলাম, 7। বই আনসার কত আছে? আচ্ছা, আমি কি এখানে কোনো কিছু কনভার্সনে চেঞ্জ করেছি, এম এর ভ্যালু মিলেছে, ওরা যে বলছে মিলেনি, দেখ। আচ্ছা, ওখানে তোদের উদাহরণ আবার 1000 দিকে ভয় পেয়ে যাস না, 1000, হ্যাঁ কেজিতে আছে বলে 1000 করেছে, আমি তো গ্রামে বসেছি। হয়েছে কি না বল, ইরেজ করে দিলাম। ক্যালকুলেশন বাড়িতে করে নিস ঠান্ডা মাথায়, অবশ্যই করবি, করে নিস মানে তুলে রেখে দিস না আবার, এখানে আধা আধা পড়াশোনা হচ্ছে, বাকিটা বাড়িতে করতে হবে। আচ্ছা, এরপরে উদাহরণে চলে আয়, 17 নম্বর উদাহরণে চলে আয়। দেখ, এই কোশ্চেনটা এইচএসে 2006-তে এসেছিল, মানে এইচএসে আগে 11-12 একসাথে হতো, তো তখন এটা এসেছিল। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, পড়ে নি। 1500 ওয়াট এর একটা নিমজ্জিত তাপক দ্বারা, এখানে তাপক বলতে হিটারের কথা বলা হচ্ছে, বেশি বাংলা ইউজ করে দিয়েছে, মানে একটু ইংরেজি বলতে হতো। 1500 ওয়াটের একটা নিমজ্জিত হিটার দ্বারা 15 লিটার আয়তনে 1 বালতি জলকে 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সি উত্তপ্ত করতে কত সময় লাগবে? বর্তমানে তোরা এখন হিটার ইউজ করবি বাড়িতে, যারা গরিব মানুষ তারা ইউজ করবি, তারা হিটার ইউজ করে না, ওদের জল একবারে গরম হয়েই আসে ওপর থেকে। কি বলছিলাম, 15 লিটারের জল আছে, এর উষ্ণতা এখন 20 ডিগ্রি সেলসিয়াসে আছে, এটাকে বাড়িয়ে করা হবে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতার পরিবর্তন কত রে? 20। টি এর ভ্যালু কোনটা, এই 20 না এই 40টা, কোনটা? এই 20টা না, এই 20টা না, এদের যে গ্যাপটা সেটা। তাই আমি ভুল করাবো, ভুল করবি না তোরা। এই টি এর ভ্যালুটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে উষ্ণতার পরিবর্তনটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে জলের পরিমাণ কত আছে, 15 লিটার, তাহলে ভর কত হবে রে, জলের ভর 15,000 গ্রাম, 1 লিটার মানে 1 কেজি, তাহলে এটা 15 কেজি মানে 15,000 গ্রাম। আমি সিজিএসে করছি এটাকে, সিজিএসে অভ্যাস করাচ্ছি, তোরা সিজিএসে অভ্যাস করবি ম্যাক্সিমামটাই, যদি না ইউনিট পুরোপুরি এসআইতে থাকে তবে, ঠিক আছে? আচ্ছা, আপেক্ষিক তাপের তো গল্প আগে থেকেই জানা আছে, 1 ক্যালোরি পার গ্রাম
পার ডিগ্রি সি। এখানে যদি পার কেলভিন থাকে তো আবার হাজার করে দিস না, পার কেলভিন পার ডিগ্রি সি একই কথা। ওকে, উত্তপ্ত করতে কত সময় লাগবে? তার মানে এত গ্রাম জল আছে যার আপেক্ষিক তাপ এটা আর উষ্ণতার পরিবর্তন এতটা, তাহলে এর তাপ লাগা উচিত কত? তাপ লাগা উচিত এমএসটি ক্যালোরি, এতটা তাপ লাগবে, মানে 15,000 ইন্টু 20 ইন্টু 1 ক্যালোরি, এতটা তাপ লাগা উচিত। এবার এই তাপটা কে সরবরাহ করছে? 1500 ওয়াটের। জলের ক্ষেত্রে এক হবে সবসময়, অন্য পদার্থ থাকতে গেলে তার আপেক্ষিক তাপ তোকে বলে দেবে কোশ্চেনে। আচ্ছা, এই তাপটা কে সরবরাহ করছে? হিটার, তাই না? তাপকটা করছে। তো হিটারটার ক্ষমতা বলে দিয়েছে আবার। আচ্ছা, হিটারটার ক্ষমতা পি বলে দিয়েছে কত? 1500 ওয়াট। আমার ক্ষমতা নিয়ে কি কাজ? আমার কার্য দরকার, কতটা কার্য করছে হিটারটা। তো হিটারটা যে কার্য করবে ডাব্লু, সেটা হচ্ছে পি ইন্টু টি, টি ড্যাশ বলে দিলাম, বুঝতে পারলাম না? ক্ষমতার ফর্মুলা মনে আছে? ক্ষমতা ইজ ইকুয়াল টু শক্তি বাই সময়। একক সময়ে শক্তি ব্যয়ের হারকে ক্ষমতা বলি আমরা, বা একক সময়ে কার্য করার হারকে ক্ষমতা বলি। তাহলে ডাব্লু ইকুয়াল টু পি ইন্টু টি বলতে পারি। এখানে পিটা ক্ষমতা আর টিটা সময়, এই টিটা কি সময়। তো আমি এটাকে টি ড্যাশ করে দিলাম, কারণ এখানে একটা টি ইউজ করেছি, গুলিয়ে যাবে না তো। তো এটা হলো টি ড্যাশ। তা ডাব্লু ইকুয়াল টু পিটি ড্যাশ হলো, মানে ডাব্লু ইকুয়াল টু পিটি ড্যাশ করতেই পারিস তুই। এটা বল বুঝলি কিনা? বুঝে গেছিস। আচ্ছা, পি কত? 1500 ওয়াট। পি হচ্ছে 1500 ওয়াট, আর টিটা তুই ধরে নে সেকেন্ডে, টিটাকে ধরে নিচ্ছিস সেকেন্ডে, টি ড্যাশ কিসে আছে? সেকেন্ডে আছে। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড আসছে এটা, তাই না? ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি? জুল না? ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল, এসআইতেই তো চলছে সব। ওকে, তো এটাই কার্যের একক জুল, কিন্তু এখানে জুল নেই তো, ক্যালোরি আছে। ওকে, তাহলে ডাব্লু ইকুয়াল টু যখন জে এইচ ইউজ করবি, ডাব্লুর জায়গায় বসাবি তুই 1500 ইন্টু টি ড্যাশ, জে এর জায়গায় বসাবি 4.2 অনলি, এইচের বদলে বসাবো 15,000, 20 ইন্টু 1। বল কোন জায়গায় সমস্যা? এখানে তো এইচের ভ্যালু যা আছে তাই বসিয়েছি, এইচের ভ্যালু এটা ছিল, এটা বসিয়েছি। ডাব্লুর ভ্যালু যা আছে তাই বসিয়েছি, শুধু চেঞ্জ হয়েছে জে এর ভ্যালুটা। জে এর ভ্যালু যেখানে আমি 4.2 10⁻7 ইউজ করছিলাম, সেখানে 4.2 ইউজ করলাম। কেন? এটা কোন এককে আছে? ক্যালোরিতে, মানে এই পুরোটা ক্যালোরিতে আছে। আর এটা কিসে বের করেছিস তুই? জুলে। ক্যালোরি থেকে জুলে কনভার্ট করছিস, তাহলে কোন কনস্ট্যান্ট ইউজ করা উচিত? 4.2। তাই জন্য আমি 4.2 মাল্টিপ্লাই করেছি। যদি এই জায়গাটা যদি আর কে হয়ে যেত, তাহলে 4.2 10⁻7 করতাম। বুঝতে পেরেছিস? যখন এখানেও জুল থাকবে, এখানেও জুল থাকবে। আপত্তি আছে আর নেই তো? ব্যাস, এতটুকু করে রেখে দে, টি ড্যাশ এখান থেকে পেয়ে যাবি। কোন জায়গাটা? এই পাশে যদি জুল থাকে তাহলে এই পুরোটা কোন এককে আছে? এটা হচ্ছে ক্যালোরি এককে আছে, মানে নাম বলবি, ঠিক আছে? কারণ এখানে এসআই সিজিএস সব গুলিয়ে যাবে। ক্যালোরি। আর এটা কোন এককে বের করলি তুই? জুল। ক্যালোরি থেকে জুলে কনভার্ট করবি, তো ক্যালোরি থেকে জুলে কনভার্ট করার কনস্ট্যান্ট কী ছিল? 4.2 জুল পার ক্যালোরি ছিল, সেই জন্য 4.2 গুণ করলাম। আগেরগুলোতে 4.2 ইন্টু 10⁻7 কেন করছিলাম? এখানে আর গাছ ছিল, যেমন আসবে তেমন করবো। ওকে, না বড় ছোট বলে কোনো ব্যাপার নেই, দুজন ইকুইভ্যালেন্ট। 4.2 জুল মানেও যা, 1 ক্যালোরি মানেও তাই। যেমন 1 মিটার মানে যা, 100 সেন্টিমিটার মানেও তাই। মাথায় কিছু ঢুকেছে কিনা একটু বল তো সিরিয়াসলি। বুঝতে পেরেছিস? মুখ চোখ দেখলেই বুঝতে পারবো। সুমন, বুঝেছিস? ঢুকেছে? পঙ্কজ, কোন জায়গাটা বল? আচ্ছা, যেখানে গুলিয়েছে সেখানে আমাকে বলতে হবে, ক্লিয়ার করতে হবে না? এখন মনে আছে কিন্তু পরে ভুলে যাবো। হ্যাঁ, ভুলটা যেন না হয়, ওটা করতে করতে অভ্যাস হয়ে যাবে তোদের, ঠিক আছে? ভুলটা যেন না হয়। সবসময় এই জায়গাটা যখন করবি স্লো হয়ে যাবি, থেমে যাবি, যে আমি কী করছি দেখি, এদিকে কী একক আছে, এদিকে কী একক আছে, সেই অনুযায়ী আমি এটা বসাবো। ভুলটা যেন বারবার না হয়। হলো? এবার নেক্সট প্রবলেমে যাচ্ছি আমি। নেক্সট প্রবলেম নয় অ্যাকচুয়ালি, এরপরে যা আছে তোরা চেষ্টা করবি, আমি দাগিয়ে দিচ্ছি কোনগুলো করবি। আচ্ছা, পরের যে টপিকটা, এবার তাপগতিবিদ্যার বিষয়টাতে ঢুকবো ধীরে ধীরে। এতক্ষণ পর্যন্ত যেগুলো করলি সেগুলো তোরা আগে থেকে জানতি ফর্মুলাটা, কিন্তু অ্যাপ্লিকেশন করিসনি বলে আমাকে করিয়ে দিতে হলো। আগে মন দিয়ে অতটাও করিসনি। আচ্ছা, তোরা জানিস কি যে কোনো প্রকার শক্তি ও তো সবসময় কনভার্ট হতেই থাকে, এক প্রকার শক্তি থেকে আরেক প্রকার শক্তিতে। দেখছিস কি হারে অপমান করলো তোকে? 14 মিনিট কেন বেরাবে উত্তরে? উত্তরে 8 সেকেন্ড বেরাবে। দেখো 48 বেরাইছে, ও মিলে দিলাম।
আচ্ছা কি বলছিলাম, আমার কথাটা শোন এবার, আর ঝগড়া করে লাভ নেই, দিকে দেখ। বলছিলাম যে যে কোনো প্রকার শক্তি অন্য শক্তিতে রূপান্তর হতেই থাকে সবসময়, তাই না? সূর্য শক্তি থেকে আসলো, সূর্য শক্তি পেলাম, খাদ্য শক্তিতে চলে গেল, খাদ্য শক্তি থেকে আমরা গ্রহণ করলাম, এবার আমরা ওটা শক্তিকে নিয়ে যান্ত্রিক শক্তি হিসেবে কাজে লাগাচ্ছি, হাঁটাচলা করা হয়েছে, কেউ কাউকে মারছি, যুদ্ধ করছি, তো যান্ত্রিক শক্তিতে কনভার্ট হলো। ওই যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, কত প্রকার শক্তিতে রূপান্তর। আলটিমেট সব শক্তি গিয়ে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আলটিমেট সব শক্তি কোন শক্তিতে গিয়ে রূপান্তরিত হয়ে যায়? আবার বলছি, যে শক্তিটা আমরা পাচ্ছি, আমাদের শক্তির মেন সোর্স কে? সূর্য মামা, তাই না? সূর্য মামা থেকে শক্তি পাচ্ছি। এই শক্তিটা প্রথমে কে নিচ্ছে? ন্যাচারালি যদি দেখি তাহলে প্রথমে খাদ্য শক্তি হিসেবে গাছের মধ্যে সঞ্চিত হচ্ছে। আর্টিফিশিয়ালি তো আমরা সৌর প্যানেল ইউজ করে নিচ্ছি ডিরেক্ট ইউজ করার জন্য। তো ন্যাচারালি প্রথমে তো গাছ নিচে খাদ্য শক্তি হিসেবে গ্রহণ করছে, সেই খাদ্য শক্তিটাকে আমরা আবার শক্তি হিসেবে গ্রহণ করে নিচ্ছি। ওই শক্তিটা গ্রহণ করার পর কী করছি, এই যে আমি যেমন নড়াচড়া করছি, হাঁটাচলা করে বেড়াচ্ছি, তাই না? যেমন তোরা যুদ্ধ করছিলি, মুখে মাসল পেশি চালনা করছিস, ওখানে কিছুটা যান্ত্রিক শক্তি খরচ হচ্ছে, মানে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে দিলাম। এবার ধর আমার কোনো কারণে রাগ উঠে গেলাম, আমি তোকে গিয়ে এক জোরে থাপ্পড় মেরে দিলাম, ধর মেরে দিলাম, মারবো না কোনো দিন, মেরে দিলাম ধর। তাহলে আমি যে যান্ত্রিক শক্তিটা মানে আমি তো যান্ত্রিক শক্তি দিলাম, এবার এই যান্ত্রিক শক্তিতে কিসে কনভার্ট হলো? থাপ্পড় একটা আওয়াজ হবে জোরে করে, শব্দ শক্তিতে কনভার্ট হয়ে গেল। তারপরে লাল হয়ে যাবে জায়গাটা, গরম হয়ে যাবে, তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাবে, তাই না? আবার ওই গরম হওয়ার জন্য এখানে যে জলীয় বাষ্পগুলো, জলগুলো আছে, সেগুলো বাষ্পে পরিণত হয়ে যাবে, মানে রাসায়নিক শক্তিতেও কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? আবার তোর গাল একটু সরে গেল এদিকে, তার মানে দেখ ছিল এটা এরকম সাম্যাবস্থায়, এদিকে সরে গেল মানে স্থিতি শক্তি আবার জমে গেল তোর মধ্যে, আবার তুই এদিকে ঘোরাবি এটাকে, তাহলে এতগুলো শক্তিতে কনভার্ট হচ্ছে। শক্তি হিসেবে ভেবেছিস কোনোদিন? শক্তি হিসেবে ভাবিসনি। তো আমি জানতে চাইছি যে এতগুলো শক্তি যে কনভার্ট হচ্ছে, মানে বারবার কনভার্সন হতে থাকছে, আলটিমেট সব শক্তি কোন শক্তিতে গিয়ে চেঞ্জ হয়, কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়? মানে আমি স্থিতি শক্তি এক্সাম্পল দিলাম, তাই স্থিতি শক্তি, পরে এই স্থিতি শক্তি আবার যান্ত্রিক শক্তিতে চলে আসলো। সূর্য শক্তিতেই না, সূর্য থেকে তো ঘুরে এসে আবার সূর্যতে যাবে না, রিফ্লেক্ট করে যাবে না। মনে রাখবি, যে কোনো প্রকার শক্তি সব শেষে তাপ শক্তিতেই রূপান্তরিত হয়, সব কিছু গিয়ে শেষমেশ তাপ শক্তিতে। দেখ আমি যে এখন যে প্রসেসটা বললাম, সেই প্রসেসে একটা তাপ শক্তি উৎপন্ন হলো না গালে থাপ্পড় মারার পর? তো ওই তাপ শক্তিটা কিন্তু আমি আর কোনো এক্সাম্পলই দিলাম না যে আর কোথায় রূপান্তরিত হয়েছে। তাপ শক্তি। এবার বাকি অন্যান্য শক্তি, যেটা শব্দ শক্তি রূপান্তরিত হয়েছে, রাসায়নিক শক্তি হচ্ছে, ওরাও ঘুরে ফিরে গিয়ে আবার তাপ শক্তিতেই কনভার্ট হয়ে যাবে। মানে শেষমেশ শক্তির লাস্ট পর্যায়ে হচ্ছে তাপ শক্তি। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, টেস্ট করতে যাবি না আবার। আচ্ছা এবার দেখ, এবার থার্মোডাইনামিক্সের মধ্যে একটু করে ঢুকবো। তো থার্মোডাইনামিক্স বিষয়টা যেহেতু জটিল, ধীরে ধীরে বলছি, আর কয়েকটা ক্লাসে শেষ করবো, একটা দুটো ক্লাসে শেষ করে দেবো না, আমি ভাবছি মিনিমাম 3টে ক্লাসে শেষ করবো এটাকে, ম্যাক্সিমাম লাগতেই পারে। থার্মোডাইনামিক্স নয়, আমি লিখছি হচ্ছে থার্মোডিনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম, মন দিয়ে শোন, এই কথাটা কিন্তু বইয়ে লেখা নেই, ঠিক আছে? আমি নোট দেবো, নোটে লেখা থাকবে থার্মোডাইনামিক সিস্টেম, বা বলা যায় এটাকে তাপগতীয় সংস্থা, যার ইংরেজি অর্থ হচ্ছে সিস্টেম। মানে কি, ধর তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আমরা যখন আলোচনা করব, তখন যে কোনো পদার্থের কিছুটা পরিমাণ নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? কোনো পদার্থের যতটা পরিমাণ নিয়ে আলোচনা করব, সেই পরিমাণটাকে বলবো আমি তাপগতীয় সংস্থা। মনে কর তোরা এখানে বসে আছিস, তোরা হলি সব গ্যাসের অনুপরমাণু, সব ছোটাছুটি করছিস। কোন গ্যাস আছিস তোরা এখানে? না, একটা গ্যাস তো বলা যাবে না, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে। বায়ুমণ্ডল আছিস তোরা এখানে। এবার এখান থেকে ধর আমি এতটুকু গ্যাসকে তুলে নিলাম, এতটুকু গ্যাসের মধ্যে কজন পড়ছে? 3 জন পড়ছে, 3টা অণুকে তুলে নিলাম। তো এই যে এতটুকু গ্যাসকে আমি তুলে নিয়েছি, এই পরিমাণটা হলো আমার কাছে একটা সিস্টেম। আমি এখন এটা নিয়ে আলোচনা করব। বাকিগুলো আমার কাছে এনভায়রনমেন্ট, পরিবেশ, ওগুলো নিয়ে আমি আলোচনা করছি না। যদিও এই সংস্থা মানে সিস্টেমটার উপর পরিবেশের প্রভাব থাকতে পারে, বা পরিবেশের উপর আমার সংস্থার প্রভাব থাকতে পারে। কেমন একটা এক্সাম্পল দিই, একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যে ওয়াটার আছে, ঠিক আছে? আমি কি করব, আমি জাস্ট এতটুকু ওয়াটার নিয়ে আলোচনা করব। এতটুকু ওয়াটারের চাপের কি পরিবর্তন হচ্ছে, উষ্ণতার কি পরিবর্তন হচ্ছে, ভরের, এতটুকু নিয়ে আলোচনা করব। তাহলে এইটুকুই হয়ে গেল আমার কাছে সিস্টেম বা সংস্থা, তাপগতীয় সংস্থা। শর্টে সিস্টেম বলছি, বাট অ্যাকচুয়ালি এটা থার্মোডাইনামিক সিস্টেম, ঠিক আছে? আর বাকি যেটা পড়ে থাকলো, এটা বাদ দিয়ে বাকি ইউনিভার্সের মধ্যে যাই পড়ে থাকলো, যার সঙ্গে এর আদান প্রদান সম্ভব, যার সাথে এর কানেকশন সম্ভব, সেটাকে আমরা কি বলবো? এনভায়রনমেন্ট বা পরিবেশ। হ্যাঁ, সারাউন্ডিংসও বলা হয় এটাকে। ভেরি গুড। কি বললাম? এনভায়রনমেন্ট বা পরিবেশ, বা এটাকে সারাউন্ডিংসও বলা হয় থাকে। সারাউন্ডিংস মানে চারপাশে পরিবেশটা, ঠিক আছে? এবার মনে কর পৃথিবী বিশাল বড় একটা ইউনিভার্স হিসেবে ধরে নিই এটাকে। পৃথিবী থেকে ধরুন আমার বাড়িটাকেই একটা স্যাম্পল হিসেবে আমি নিয়ে এলাম, তাহলে আমার বাড়িটা এখানে সিস্টেম হয়ে গেল।
এবার আমার বাড়ি বাদ দিয়ে যা কিছু তুই পরিবেশে পাবি সব কিছু হয়ে গেল সারাউন্ডিংস বা এনভায়রনমেন্ট, এবং এটা যে বাউন্ডারি দ্বারা আলাদা থাকবে বা যে সীমা দ্বারা আলাদা থাকবে তাকে বলা হচ্ছে বাউন্ডারি। সোজা ভাষায় এতটুকু বুঝে গেছিস? ওকে। কোনো একটা সিস্টেম, তাপগতীয় সিস্টেম, এই তাপগতীয় সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটাকে বলা হয় ইন্টেনসিভ ভেরিয়েবল, ইংরেজি নামগুলো বলছি, বাংলায় বলবো, ইন্টেনসিভ ভেরিয়েবল। আর একটা হচ্ছে এক্সটেনসিভ ভেরিয়েবল, দেখতে পাচ্ছিস রে, এক্সটেনসিভ ভেরিয়েবল। ইন্টেনসিভ ভেরিয়েবল মানে কি? মানে হচ্ছে সংকীর্ণ চল। ইন্টেনসিভ ভেরিয়েবল বাংলা অর্থ হচ্ছে সংকীর্ণ চল। এর থেকে ইংরেজি মনে রাখা যথেষ্ট সহজ। চল মানে ভেরিয়েবল, চলরাশি পড়েছি না আমরা, চল মানে যেটা পরিবর্তন হয়। আর এটা হচ্ছে ব্যাপক চল, বাংলা নাম। কেন এরকম নাম আমি জানি না, আমি এগুলো অ্যানালাইজ করিনি। তো একটা ইন্টেনসিভ চল থাকবে আর একটা এক্সটেনসিভ চল থাকবে। জিনিসগুলো কি? আমি যে তাপগতীয় সিস্টেমের কথা বললাম, তাপগতীয় সিস্টেমের মধ্যে কী হয়, কিছুটা পরিমাণকে নিয়ে আলোচনা করা হয়। এখানে ওই পরিমাণের মধ্যে কতগুলো অণু, কতগুলো পরমাণু, ওগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে না। মানে আমি মাইক্রোস্কোপিক লেভেলে যাব না। থার্মোডাইনামিক্স কখনোই মাইক্রোস্কোপিক লেভেলে যাবে না, একটা অণু নিয়ে আলোচনা করবে না, একটা পরমাণু নিয়ে আলোচনা করবে না। এখানে কি করা হবে, কিছু পরিমাণ নিয়ে আলোচনা করা হবে। মানে এখানে অণু পরমাণু কোনো অস্তিত্ব নেই, ওগুলোকে নিয়ে আমার ভাবার কোনো দরকারই নেই। বুঝতে পারলি? অণু পরমাণুর রেসপেক্টে থার্মোডাইনামিক্স তৈরি হয়নি, এখানে কিছুটা প্রপার্টি নিয়ে তৈরি হয়েছে। তো এই ইন্টেনসিভ প্রপার্টি আর এক্সটেনসিভ প্রপার্টি কাকে বলে? দেখ, ইন্টেনসিভ প্রপার্টি মানে হচ্ছে সেই সব প্রপার্টি যারা মাস ইন্ডিপেন্ডেন্ট। মানে কি রে? মানে ভরের উপর নির্ভরশীল নয় বা পরিমাণের উপর নির্ভরশীল নয়। কতটা কোয়ান্টিটি নিয়েছি সেই কোয়ান্টিটির উপর ডিপেন্ডই করে না। এমন কিছু কোয়ান্টিটি, এমন কিছু প্রপার্টি পাবো বা এমন কিছু ভেরিয়েবল পাবো থার্মোডাইনামিক চ্যাপ্টারে, আমি উদাহরণ দিচ্ছি, যেগুলো ওর পরিমাণের উপর নির্ভরই করে না, পরিমাণ যাই হোক না কেন কনস্ট্যান্ট থাকবে। আর এমন কিছু চল পাবো যারা মাস ডিপেন্ডেন্ট, মানে ভরের উপর নির্ভর করে। আচ্ছা, উদাহরণ না দিলে বোঝা যাবে না, তাই না? উদাহরণ না দিলে বোঝা যাবে না। মনে কর এই যে সিস্টেমটা আমি নিয়েছি, ওয়াটার নিয়েছিলাম এখানে, হ্যাঁ, আমি এতটুকুকে সিস্টেম হিসেবে ধরে নিচ্ছি, মানে এতটুকু নিয়ে আলোচনা করব। এই ওয়াটারটা পুরোটার টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। আমি যখন শুধুমাত্র এতটুকু জল নিয়ে আলোচনা করব, তাহলে এর উষ্ণতা কত হবে? 10 ডিগ্রি সেলসিয়াস হবে না, 20 হবে। উষ্ণতার পরিবর্তন হলো? হলো না। আমি কিন্তু ভর কমিয়ে দিয়েছি, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। তাহলে উষ্ণতা ভরের উপর নির্ভরই করলো না। এই ঘরের টেম্পারেচার কিছু একটা আছে, 25 ডিগ্রি সেলসিয়াস বলে দিলাম। এবার এই ঘরকে 4টা ভাগে ভাগ করে দিলাম। এক একটা ভাগ নিয়ে যদি আলোচনা করি, উষ্ণতা চেঞ্জ হয়ে যাবে? তাহলে আমি কোয়ান্টিটি ওয়াইজ কমিয়ে দিলাম, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। তাহলে উষ্ণতা ব্যাপারটা হয়ে গেল টেম্পারেচার, এটা হয়ে গেল তোর ইন্টেনসিভ ভেরিয়েবল, সংকীর্ণ চল, ভরের উপর বা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করলো না। ঠিক আছে। চাপ, মনে কর এখানে চাপ আছে 77 সেমি পারদস্তম্ভের চাপের সমান। তো এখানে যা চাপ আছে এখানেও তাই চাপ আছে। চাপ কি চেঞ্জ হয়ে যাবে? চাপ পরিমাণের উপর নির্ভর করে না। আচ্ছা, তাহলে প্রেসার এই নির্ভর করে না। মোটামুটি বুঝতে পারলি সংকীর্ণ চল কাকে বলে। সংকীর্ণ চল যারা নির্ভর করে না। ঘনত্ব, ডেনসিটি, ঘনত্ব বা ডেনসিটি, এইটুকু অংশে জল নিয়ে ঘনত্ব পরিমাপ করলে যা হবে, এখানে ঘনত্ব পরিমাপ করলে জলের ঘনত্ব তাই হবে। জলের ঘনত্ব পরিমাণের উপর নির্ভর করে না, যে আমি 1 কেজি জায়গায় 1000 কেজি জল নিলাম, ঘনত্ব বেড়ে গেল, তা হবে? হবে না কখনোই। তাহলে ঘনত্ব পরিমাণের উপর নির্ভর করে না, ঘনত্ব হলো ইন্টেনসিভ ভেরিয়েবল। বোঝা গেছে? এগুলো বুঝতে হবে, কারণ এগুলো না বুঝতে পারলে পরের জিনিসগুলো বুঝতে পারবি না। ঘনত্ব জিনিসটা কি? ভালো কোশ্চেন। কি রে, ঘনত্ব জিনিসটা কি কে বলবি? m/v বললে হবে না, আমাকে বোঝাতে হবে। একক আয়তনের ভরকে বলছে ঘনত্ব। মনে কর জল এখানে আছে 20 মিটার কিউব, আর এর ভর হচ্ছে 40 কেজি। তো 40 কেজিকে আমি 20 মিটার কিউব দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে পাবো কত? 2 কেজি পার মিটার কিউব। মানে 1 মিটার কিউবের ভর হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে ওর ঘনত্ব। তুই এখান থেকে 1 মিটার কিউব তুলে নিয়ে ওয়েট করবি, দেখবি 2 কেজি পাবি। এখান থেকে 1 মিটার কিউব তুলে নিবি, দেখবি 2 কেজি পাবি। এখান থেকে 1 মিটার কিউব তুলে নিবি, 2 কেজি পাবি। এটা হচ্ছে তার ঘনত্ব। ফিজিক্যালি বুঝতে পারলি জিনিসটা কি? ওকে। তাহলে এগুলো আমি কি বললাম? সব ইন্টেনসিভ ভেরিয়েবল বললাম বা সংকীর্ণ চল। ব্যাপক চল বা এক্সটেনসিভ ভেরিয়েবল যারা ভরের উপর নির্ভর করে। কয়েকটা এক্সাম্পল দিই। আয়তন, আয়তন ইংরেজি কি? ভলিউম। এই ভলিউম মানে সাউন্ড না, হ্যাঁ, এটা আয়তন, ভলিউম। ধর আমি 1 লিটার জল নিয়েছি, ধরুন আমি 1 কেজি জল নিয়েছি। 1 কেজি জলের আয়তন কত? 1 লিটার।
1 কেজি জলের আয়তন কত? 1 লিটার। আমি যদি 2 কেজি জল নিই তাহলে কি 1 লিটারই থাকবে? 2 লিটার হয়ে যাবে। আমি এখান থেকে এতটুকু জল নিয়ে নিয়েছি, তাহলে আয়তন চেঞ্জ হয়ে গেল না? আগে আয়তন যতটা ছিল তার থেকে কমে গেল আয়তন। তার মানে আয়তন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? আয়তন তাহলে কি হয়ে গেল? এক্সটেন্সিভ ভেরিয়েবল, যে ডিপেন্ড করবে কোয়ান্টিটির উপর সে ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল যখন বলছি, ভেরিয়েবল মানে তো নির্ভর করে অন্য কারোর উপর। এরা কি কারোর উপর নির্ভর করে না? অবভিয়াসলি করে। টেম্পারেচার প্রেসারের উপর নির্ভর করে, প্রেসার ডেন্সিটির উপর নির্ভর করে, ডেন্সিটি টেম্পারেচারের উপর নির্ভর করে, তাই না? কিন্তু এরা কোয়ান্টিটির উপর নির্ভর করে না, সেই অনুযায়ী ভাগ করছি আমি। আশা করি সব দিক থেকে বলে দিতে পারলাম। ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, তারপরে দৈর্ঘ্য। দৈর্ঘ্য যত বেশি নেব ভর তত বড় হবে, বা ভর যত বড় করবো দৈর্ঘ্য তত বড় হবে। তাহলে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে। তো দৈর্ঘ্য হয়ে গেল কি? মাস ডিপেন্ডেন্ট, মানে এক্সটেন্সিভ ভেরিয়েবল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটা চার্ট তোদের করে দেওয়া আছে দেখো ওখানে, সংকীর্ণ চল আর ব্যাপক চলের। দৈর্ঘ্যের উপরে কি করে হতে পারে? আমি ধর এরকম একটা দড়ি নিয়েছি, এই দড়িটার দৈর্ঘ্য কত? 20 মিটার, আর ভর কত নিব? 1 কেজি, ঠিক আছে, মানে 1000 গ্রাম। আমি যদি এতটুকু দড়ি নিয়ে আলোচনা করি, তাহলে এর দৈর্ঘ্য কি 20 মিটারই আছে? দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হয়ে গেল? কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেছে, তাই পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। এইভাবে তোকে ভাবতে হবে। সিম্পল উপায়, তুই ভাববি এরকমভাবে যে একটা কন্টেনার নিব, ওকে 4টা ভাগে ভাগ করে দেবো। এবার ওর যা যা বৈশিষ্ট্য সেগুলো পরিবর্তন হচ্ছে কিনা। আগে এর উষ্ণতা ছিল T ডিগ্রি সেলসিয়াস, এখন এইটুকু অংশের উষ্ণতা কত হবে? T/4 T ডিগ্রি। তাহলে সহজেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আগে পুরোটার ঘনত্ব ছিল রো, তাহলে এখন এতটুকু অংশের ঘনত্ব কত হবে? রো। বোঝা যাচ্ছে কিনা? আগে পুরোটার আয়তন ছিল ভি, এখন এটা আয়তন কত হয়ে গেল? V/4। তার মানে আয়তন চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা ভরের উপর ডিপেন্ড। তো এইভাবে তুই ভাববি, এরকমভাবে একটা ছক বানিয়ে দিবি, করবি, তাহলে ইজি হবে। কিছু কিছু জিনিস তুই ভেবে বের করতে পারবি না, তোর ক্ষমতা নেই ভেবে বের করার। যেমন সারফেস টেনশন, সংকীর্ণ চল না ব্যাপক চল? পৃষ্ঠটান আগের ক্লাসে পড়লাম। সংকীর্ণ চল না ব্যাপক চল? ভেবে বল। ব্যাপক চল। কেন কেন? আমি বলছি সংকীর্ণ চল না ওটা, কারণ যেটাই বলবি তার রিজন দে। ওর মধ্যে প্রত্যেকটা অণুগুলো পরিবর্তন। না, আমি বললাম তোকে দেখতে হবে যে পৃষ্ঠটান ভরের উপর নির্ভর করে কিনা। সোজা ভাষায় এটা, পৃষ্ঠটান ভরের উপর নির্ভরই করে না, তাই না? একটা সাবানের যে ফিল্ম নিচ্ছিলাম আমি, সেটা এত বড় হোক আর এতটুকু হোক, একক দৈর্ঘ্যের ফোর্সটাকেই পৃষ্ঠটান বলবো আমরা, ব্যাস, ভরের উপর। তাহলে পৃষ্ঠটান হয়ে গেল এখানে সংকীর্ণ চল। আরও কিছু আছে, চৌম্বক ভেদ্যতা, নামই শুনিসনি কোনো দিন, 12-এ উঠে শিখবি। তো আপাতত এটা মুখস্থ করে নিবি যে চৌম্বক ভেদ্যতা হচ্ছে ব্যাপক চল, ঠিক আছে? চুম্বকন ক্ষেত্র, চুম্বকন ক্ষেত্র হলো সংকীর্ণ চল। এই টার্মগুলো তোরা এখনো পরিচিত হোসনি, যদিও 10-এ একটুখানি ছিল, বাট আমি জানি মাস্টারি করিসনি এগুলোতে। তো এগুলো তোরা মুখস্থ করে নিবি, এই কয়েকটা জিনিস যেগুলো নাম শুনিসনি। আচ্ছা, এরপরে এটা তো আমি ভেরিয়েবলের কথা বললাম, থার্মোডাইনামিক ভেরিয়েবলের কথা বললাম, থার্মোডাইনামিক সিস্টেমের কথা বললাম। এবার কিছু অপেক্ষক আছে, কিছু ফাংশন পাবো আমরা এখানে। ফাংশন কথাটার অর্থ কী রে? ফাংশন নামটা শুনেছিস? অপেক্ষক নামটা শুনেছিস? এই দেখ, তোরা ম্যাথামেটিক্স এরকম করেছিস, f(x) = x² + 4x + 2 এরকম করেছিস। তাহলে f(2) কী হবে? এরকম পড়েছিলি না? কত সিম্পল জিনিস ছিল। এটাকে বলেছিলাম ফাংশন। আমার কাছে যারা করেছিস তাদেরকে বলেছিলাম এটা ফাংশন, তাই না? f(x). তো ফাংশন মানে হচ্ছে একটা ভেরিয়েবলই, সোজা ভাষায়। এ অন্য কারোর উপর নির্ভর করে। যেমন এই ফাংশনটা x এর উপর নির্ভর করে, x এর মান যেমন নেবো সেই অনুযায়ী f চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে বলবো আমরা ভেরিয়েবল, ঠিক আছে? ফাংশন বলবো। ফাংশন 2 প্রকারের আছে এখানে, ভেরিয়েবল ফাংশন একই ওয়ার্ড ধরতে গেলে, ঠিক আছে? ম্যাথামেটিক্সের দিক থেকে দেখতে গেলে আলাদা হবে, বাট এখানে একই। আচ্ছা, তো ফাংশন 2 ধরনের হয়ে থাকে এখানে। একটাকে বলবো আমরা পাথ ফাংশন, আর একটাকে বলবো আমরা স্টেট ফাংশন। কিছু বুঝতে পারলাম না। একটাকে বলবো পাথ ফাংশন, আর একটাকে বলা হবে স্টেট ফাংশন। নামগুলোর সাথে পরিচিত হও, আমি নামগুলোই পরিচয় করাচ্ছি আজকে। স্টেট ফাংশন বা পাথ ফাংশন বা হচ্ছে অবস্থার অপেক্ষক। স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। অপেক্ষক কথার অর্থ হচ্ছে ফাংশন। কি কি বলতে হচ্ছে আমাকে দেখছিস? হ্যাঁ, বুঝতে পারলাম না। অপেক্ষকটাই তো ফাংশন বললাম। আমার কথাগুলো শুন, অন্য ভাবনা চিন্তায় আছিস। স্টেট ফাংশন হচ্ছে অবস্থার অপেক্ষক, ফাংশনের বাংলা ওয়ার্ড অপেক্ষক। তো অবস্থার অপেক্ষক কাকে বলে, আর পাথ ফাংশন কাকে বলে, একটু বুঝতে হবে এই জায়গাটা। পাথ ফাংশন, কারণ এদের অ্যাপ্লিকেশন আছে বলেই আমি এত ধীরে ধীরে করাচ্ছি। বা পথ অপেক্ষক।
অবস্থা ওই হ্যাঁ, তো সব কিছুই হয়, এখন তুই কোন মানে নিবি? মানে তো অনেক কিছুই হয়। মিউ মানেও আমি, আই মানেও আমি, কোনটাকে নিবি তুই? যেটাকে নিবি না। মি মানে আমি, আই মানেও আমি, মি মানে আমাকেও হয়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এগুলো আমাদের মাস্টারি করার দরকার নেই। তুই মানে না বুঝতে পারলে স্টেট ফাংশন অবস্থা ওকে এইটুকু বুঝে গেছিস, আর পাথ ফাংশন পদ। এবার জিনিসটা কি সেটা একটু বুঝি। আমি একটা প্রসেস দেখাচ্ছি তোকে। পিভি গ্রাফ তোরা দেখেছিস? পিভি গ্রাফ, বয়েলের সূত্র, চাপের সূত্র। এদিকে ভি নিয়ে নিলাম, এদিকে না, এদিকে পি নিয়ে নিলাম, আর এদিকে ভি। এরকম এরকম একটা গ্রাফ করেছিস। এটা কি? এটা একটা প্রসেস। মানে চাপ যখন এতটা ছিল, এখান থেকে শুরু করে এতটা, তখন আয়তন এতটুকু ছিল। চাপ কমিয়ে এখানে করলাম, তো আয়তন এতটা হয়ে গেল। এইভাবে করতে করতে একটা প্রসেস দেখানো হয়েছে যে চাপের পরিবর্তন করার ফলে আয়তনের কি পরিবর্তন হয়েছে, বুঝতে পারছিস? এটাকে আমরা এখানে বলবো থার্মোডাইনামিক প্রসেস, তাপগতীয় পদ্ধতি। ঠিক আছে? এখানে পি ভি টি টেম্পারেচার বলে একটা ওয়ার্ড পাবি তোরা। স্থির উষ্ণতায় বয়েলের সূত্র পড়েছিলি, বয়েল থেকে স্থির উষ্ণতা মনে রাখতে বলেছিলাম, তাই না? তো স্থির উষ্ণতায় চাপ আয়তনের ব্যস্তানুপাতিক এরকম সম্পর্ক পরিচিত। তো এই চাপ উষ্ণতা এই যে টার্মগুলো আছে, এরা হলো এক একটা অবস্থার অপেক্ষক। কেন এদেরকে অবস্থার অপেক্ষক কেন বলবো? কার্য, তাপ এরা হচ্ছে পথ অপেক্ষক। কেন এদেরকে পাথ অপেক্ষক কেন বলবো বলছি। ধর এই যে পয়েন্টটা আছে এ বিন্দুটা আর বি বিন্দুটা, আমি যদি তোকে বলি এ বিন্দুতে চাপ কত, তুই বলতে পারবি মেজার করে যে এ বিন্দুতে চাপ হচ্ছে 5 পাস্কাল, বলে দিলি, তাই না? তোকে বললাম এ বিন্দুতে আয়তন কত, তুই বলে দিলি এ বিন্দুতে আয়তন হচ্ছে 1 সেমি কিউব। তোকে বললাম এ বিন্দুতে টেম্পারেচার কত, তুই বলি এ বিন্দুতে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। তাহলে এ বিন্দু মানে একটা অবস্থা, ওটা একটা স্টেট। ওই স্টেটে আমি তোকে যা যা জানতে চাইলাম তুই ওগুলো বলে দিতে পারলি। কিন্তু আমি যদি তোকে বলি বল এ বিন্দুতে কার্য কত, কথাটার কোনো মিনিংই হবে না। কোনো একটা বিন্দুতে কার্য এরকম কোনো কথা হয়? এখান থেকে এখানে নিয়ে গেলাম, কতটা কার্য করলাম, এইটা হলো আমার সঠিক লাইন, তাই না? আমি বললাম আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কার্য কত? সম্ভব না, তাই না? আমি ওখান থেকে এখানে হেঁটে আসলাম, তাহলে আমি কতটা কার্য করলাম এটা মেজার করতে। তাহলে কার্য যখন মেজার করছি তখন এটা পথের উপর নির্ভর করছে, মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাওয়ার পরিবর্তনের উপর নির্ভর করছে। সেই জন্য কার্য হলো পথ অপেক্ষক, মেলাতে পারলি? পাথ ফাংশন। আর এটা কি অবস্থার উপর নির্ভর করছে, সেই জন্য এটা হলো স্টেট ফাংশন, অবস্থার অপেক্ষক। ক্লিয়ার হয়েছে কিনা বল? আমি যদি তোকে বলি এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য কতটা তাপ বর্জন করে দিল বল, তুই বলে দিতে পারবি, মানে ক্যালকুলেশন করে বলতে পারবি। তাহলে কথাটার মানে দাঁড়ালো যে এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য কিছুটা তাপ বর্জন করেছে বা কিছুটা তাপ গ্রহণ করেছে, তো সেটা পরিমাপ করা যাবে। তো যেহেতু এটা পুরো পথের উপর নির্ভর করছে, তাই পথ অপেক্ষক। আর যেহেতু ওগুলো এক একটা অবস্থাকে ডিনোট করছে, সেই জন্য ওটা অবস্থার অপেক্ষক। এখানে যদি সমস্যা থাকে বল, অঙ্কিতা বল। অবস্থাতে আয়তন হবে, অবস্থাতে উষ্ণতা হবে, অবস্থাতে চাপ হবে, আরও কিছু আছে অবস্থাতে। উষ্ণতা আর তাপ একই জিনিস নয়, উষ্ণতা আর তাপমাত্রা একই জিনিস, একই নাম। তাপটা আলাদা, তাপ শক্তিতে চলে গেল। পার্থক্যটা বলবো? আচ্ছা, এই তো ভালো কোশ্চেন করছিস, তারা ভালো লাগছে। উষ্ণতা আর তাপ বা তাপমাত্রা আর তাপের পার্থক্য। দেখ তোর মধ্যে কতটা মেটেরিয়াল আছে, তুই কতটা পরিমাণ পদার্থ দিয়ে তৈরি, এই পদার্থটাকে পরিমাপ করার জন্য একটা রাশি তৈরি করা হয়েছে, সেই রাশিটা হচ্ছে ভর। বুঝতে পারলি? ভর কি আমাকে ন্যাচারালি কেউ তৈরি করে দিয়েছে? ভর আমরা নিজেরা তৈরি করেছি, যে আমার মধ্যে কতটা মেটেরিয়াল আছে সেটা আমি। তোর 50 কেজি ওর 60 কেজি, তার মানে ওর মধ্যে মেটেরিয়াল বেশি আছে। তো এই মেটেরিয়ালটা হলো তাপ, আর যে ভর, যে রাশিটা দিয়ে মেজার করছি, সেটা হলো তাপমাত্রা। এরকমভাবে ভাববো। তার মানে সুজনের থেকে আমার শরীরে তাপ চলে আসলো, আমি গরম হয়ে আছি। সুজন আমার কন্ট্যাক্টে আসলো, ও ঠান্ডা হয়ে আছে, না সরি, ও গরম হয়ে আছে, আমি ঠান্ডা হয়ে আছি। সুজন গরম, আমি ঠান্ডা, তাহলে আমরা যখন কন্ট্যাক্টে আসবো, তাপ কোথা থেকে কোথায় আসবে? সুজনের থেকে আমার কাছে তাপ চলে আসবে। তাহলে আমি কিছুটা তাপ গ্রহণ করলাম, ঠিক আছে, কিন্তু এই তাপটাকে তো আমি মেজার করতে পারছি না। এই তাপ গ্রহণ করার ফলে আমার কিছু একটা পরিবর্তন হয়েছে। তো যে রাশিটার পরিবর্তন হলো, যেটার সাহায্যে আমি বুঝতে পারবো যে আমার তাপ গ্রহণ করেছি না বর্জন করেছি, সেই রাশিটা হচ্ছে তাপমাত্রা। বোঝা গেল? তাপমাত্রাকে ফিল করতে পারবি, অনুভূতি আছে তাপমাত্রার। তাপের কোনো অনুভূতি নেই, তাপ কিভাবে আসলো না গেল সেটা আমি অনুভব করতে পারবো না, আমি তাপমাত্রা অনুভব করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাই তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটাকে ফিল করা যায় না। যান্ত্রিক শক্তি চোখে দেখতে পাস, ফিল করতে পারিস না, কিন্তু যান্ত্রিক শক্তির এফেক্টটাকে ফিল করতে পারিস। সেরকম তাপকে ফিল করতে পারিস, তাপের এফেক্ট যেটা তাপমাত্রা, সেটাকে ফিল করতে পারবি।
ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ম্যাটেরিয়াল তাহলে হ্যাঁ, তাপটা হচ্ছে মানে বডি ম্যাটেরিয়াল যেটা বলে তাপ হচ্ছে বডি মেটেরিয়াল না, হ্যাঁ বডি মেটেরিয়ালের সাথে কম্পেয়ার করছিস। হ্যাঁ, মানে ওই যে আমি মেটেরিয়াল আর ভরের কথা বললাম না। তৈরি ওটার উপর নির্ভর করছে তাপ। বডি ম্যাটেরিয়াল বলে যে আরে ওটা এমনি উদাহরণ দিয়ে। আচ্ছা, তুই কি বলছিলি? হ্যাঁ ওই অবস্থার অপেক্ষকটাতে ওইটা না যেখানে অবস্থার উপর অবস্থার উপর নির্ভর করবে, সেটা অবস্থার অপেক্ষক। আচ্ছা, আরও কয়েকটা নাম বলে দিচ্ছি আমি, যেটা এই চ্যাপ্টারে পাবি। অভ্যন্তরীণ শক্তি, এটা হলো অবস্থার অপেক্ষক। অভ্যন্তরীণ শক্তিটা নিয়ে আমরা খুব আলোচনা করব, নতুন একটা টার্ম, অভ্যন্তরীণ অপেক্ষক। ওকে, মোটামুটি এতটুকু বুঝতে পেরেছিস? অপেক্ষকটা বুঝে গেছে? ওকে, এবার এত কিছু যখন তোরা জানতে পেরে গেছিস, তাহলে এবার আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তোকে বোঝাতে পারবো। অভ্যন্তরীণ শক্তিটাকে নিয়ে একটুখানি বলে দিই আমি। অভ্যন্তরীণ শক্তির নাম শুনেই বুঝতে পারছিস, ভেতরের শক্তি, ইন্টারনাল প্রপার্টি, তাই না? ইন্টারনাল এনার্জি ইংরেজি নামটা। যে কোনো বস্তুর একটা অভ্যন্তরীণ শক্তি আছে, ইন্টারনাল এনার্জি আছে। এই ঘরের মধ্যে যে অনুপরমাণুগুলো আছে, গ্যাসের অনুপরমাণুগুলো আছে, এই অনুপরমাণুগুলো বিভিন্ন কাইনেটিক এনার্জি নিয়ে ঘোরাফেরা করছে। হতে পারে কারো কাইনেটিক এনার্জি 0, কারো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যে কোনো মানের হতে পারে। আবার এদের মধ্যে একটা অ্যাট্রাকশন রিপালশন ফোর্সও কাজ করছে, কেউ কাউকে ধাক্কা দিচ্ছে, তার মানে ওদের মধ্যে স্থিতিশক্তিও আছে। আবার অন্যান্য শক্তিও ঢুকে আছে এর মধ্যে ধরে। তো টোটাল একটা এর মধ্যে কিন্তু শক্তি অনবরত সঞ্চিত আছেই। এই যে ভেতরে একটা শক্তি সঞ্চিত আছে, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। কি এটা? ইন্টারনাল এনার্জি। বোঝা গেল? ইন্টারনাল এনার্জি কি? ওর নিজস্ব প্রপার্টি, ওর ভেতরের প্রপার্টি। অবশ্যই ওটা অবস্থার উপর নির্ভর করবে। বুঝতে পারলি? ধর একটা এক্সাম্পল দিই, জাস্ট উদাহরণ হিসেবে বোঝানোর জন্য, ভুলভাল এক্সাম্পল দেবো, শুনবি। তোর মধ্যে কিছু একটা এনার্জি আছে না, তুই খাওয়া দাওয়া করেছিস, নিজের মধ্যে শক্তি সঞ্চিত করে রেখেছিস, তাহলে একটা ইন্টারনাল এনার্জি আছে, তুই কার্য করতে পারবি। তোকে যদি বলি এই এই শীতের মধ্যে যেখানে বসে আছি ওখান থেকে উঠে আমার কাছে আয়, একটু হলেও কিন্তু আপত্তি হবে, গরম করছি জায়গাটা, উঠে আসবো, আবার গিয়ে বসতে হবে, তো উঠে আসতে চাইবি না। মানে তোর ইন্টারনাল এনার্জি আছে, সেটা খরচ করে তুই কার্য করবি, কিন্তু তুই করতে পারছিস না, কিছু একটা স্টেটে আছিস। এখন তোর নিচেই একটা গরম কড়াই ধর বসিয়ে দিলাম এই শীতের মধ্যেই, মানে তোর আমি স্টেটটাকে চেঞ্জ করে দিলাম। তোর টেম্পারেচার এখন একটা আলাদা কিছু আছে, নিচে গরম কড়াই বসিয়ে দিলাম, মানে কি স্টেট চেঞ্জ হয়ে গেল, টেম্পারেচার বেড়ে গেল। স্টেটটাকে যখন চেঞ্জ করো, তোকে যদি বলে ওখান থেকে উঠে আয়, বলতে হবে না, এমনি উঠে চলে আসবে। তার মানে তোর ইন্টারনাল এনার্জিটা দেখ কিসের উপর ডিপেন্ড করছে, ইন্টারনাল এনার্জিটাকে যে খরচ করছে সেটা অবস্থার উপর নির্ভর করছে। বুঝে গেল? তাই জন্য ইন্টারনাল এনার্জি হচ্ছে অবস্থার একটা অপেক্ষক। ক্লিয়ার? আমি যদি টেম্পারেচার চেঞ্জ করে দিই, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। মেনলি ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করে শুধুমাত্র টেম্পারেচারের উপর, না প্রেসারের উপর ডিপেন্ড করে, না ভলিউমের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? মেইনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা ধীরে ধীরে মাস্টারি করবি, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত শুধু ফ্যাক্ট হিসেবে এটাকে জেনে রাখবো। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো আছে বলেই বিভিন্ন ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়েছে। তাপ ইঞ্জিন, হিট ইঞ্জিন, ঠিক আছে, বিভিন্ন যে ইঞ্জিনগুলো সেগুলো একই কথা, বাংলা ইংরেজি বলছি। তো বিভিন্ন যে ইঞ্জিনগুলো আছে সেগুলোর কনসেপ্ট এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করেই তৈরি। আচ্ছা, তোরা এরকম শুনেছিস যে আমি 50 জুল কার্য করব আর 100 জুল ফলাফল পাবো, এটা কখনোই সম্ভব না। মানে শক্তি নষ্ট করা যাবে না, তৈরি করাও যাবে না। পড়েছিস তো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেই জিনিসটাকেই ফলো করে। মোট কথা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের সঙ্গেই সঙ্গতিপূর্ণ। কিন্তু ব্যাপারটা কী, দেখ কীভাবে এটাকে এক্সপ্রেস করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কোনো একটা সিস্টেম যদি না হয়, কোন সিস্টেম? থার্মোডাইনামিক সিস্টেম, তাপগতীয় সংস্থা, মানে এর সাথে বাইরের পরিবেশের কোনো আলোচনা নেই। আচ্ছা, একে যদি আমি একে যদি আমি কিউ পরিমাণ তাপ দিই, তাহলে এই কিউ পরিমাণ তাপটা এই থার্মোডাইনামিক সিস্টেমটা দুইভাবে কাজে লাগাবে। কীভাবে কাজে লাগাবে? এক, নিজের ইন্টারনাল এনার্জিকে বৃদ্ধি করবে। যতটা হিট এনার্জি নিল, সেই হিট এনার্জির মধ্যে কিছুটা নিজের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে, আর কিছুটা কার্য করতে শেষ করবে। বুঝতে পারলি ব্যাপারটা? কিছুটা, আবার বলছি শোন, বাইরে থেকে যদি আমি হিট এনার্জি সাপ্লাই করি কোনো সংস্থাকে, তাহলে সেই সংস্থাটা কী করবে? ওই হিট এনার্জি থেকে কিছুটা নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে কাজে লাগিয়ে দেবে, খরচ করে দেবে, আর বাকিটা কী করবে? বাহ্যিক কার্য করতে কাজে লাগাবে। আমি একটা এক্সাম্পল দিই, এখানে একটা পিস্টন নিয়ে নিচ্ছিলাম, এরকম একটা সিলিন্ডার আছে, এই জায়গাটায় একটা পিস্টন আছে, এরকম একটা পিস্টন আছে।
বুঝতে পারছিস না? এটা চোঙের মধ্যে গ্যাস আছে, গ্যাস মলিকিউল আছে, আর এখানটা পিস্টন আছে। পিস্টনটা ধর এখানে কোনো ঘর্ষণই কাজ করে না, একদম ফ্রিলি যাওয়া আসা করতে পারে, আইডিয়াল কেস ধরছি, ঠিক আছে? এবার যদি আমি একে হিট করি, নিচ থেকে যদি হিট করি মানে কি আমি হিট এনার্জি দিচ্ছি, একে সাপ্লাই করছি, কিউ দিচ্ছি। যদি আমি একে হিট এনার্জি সাপ্লাই করি তাহলে এই যে অণু পরমাণুগুলো আছে এরা কিন্তু ছোটাছুটি করতে শুরু করবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। যখন ছোটাছুটি করতে শুরু করবে এর দেওয়ালে বেশি করে ধাক্কা দেবে, আর যখন এর দেওয়ালে বেশি করে ধাক্কা দেবে এটাকে পেছনের দিকে ঠেলে দিবে, তাহলে এটা কিছুক্ষণ পর হতে পারে এই জায়গাটায় চলে এসছে, তাহলে একে ঠেলে কিন্তু কিছুটা কার্য করলো। কার্য করার সাথে সাথে এর কিন্তু নিজস্ব ইন্টারনাল এনার্জিটাও বৃদ্ধি করেছে, কাইনেটিক এনার্জিগুলো বৃদ্ধি পেয়েছে। তাহলে এই তাপটা দুইভাবে খরচ হলো, এর মধ্যে কাইনেটিক এনার্জি বা ইন্টারনাল এনার্জিতে খরচ হলো এবং কিছুটা কার্য করতে নষ্ট হলো। বুঝতে পেরেছিস এতটুকু? ম্যাথমেটিক্যালি যদি এটাকে লেখা যায়, আমি ধরে নিচ্ছি যে প্রথম দিকে এর মধ্যে তাপ ছিল কিউ আই, যদিও তাপকে মেজার করা যায় না, তাপের পরিবর্তনকে মেজার করা যায়, আমি ধরে নিচ্ছি। পরে একে আমি কিউ এফ তাপ দিলাম, তাহলে তাপের পরিবর্তন কতটা হলো রে? কিউ এফ মাইনাস কিউ আই, এই পরিমাণ তাপের পরিবর্তন হলো। প্রথম দিকে এর ইন্টারনাল এনার্জি ছিল ইউআই, পরে এটা পরিবর্তন হয়ে গেল ইউএফ, তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন কতটা হলো? ইউএফ মাইনাস ইউআই। এবং এ কিছুটা কার্য করলো, কত পরিমাণ কার্য করলো? ধরে না ডাব্লু পরিমাণ কার্য করলো, প্লাস ডাব্লু। এইভাবে লিখতে পারবো না গাণিতিক রূপটাকে? কতটা আমি হিট এনার্জি দিয়েছি সেটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃতকার্য। বল আপত্তি আছে এতটুকু? নেই। এটাকে আরও একরকমভাবে লেখা যায়, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লু। মানে যদি আমি খুব ক্ষুদ্র তাপ দিই, ডিকিউ পরিমাণ তাপ দিই, তাহলে খুব ক্ষুদ্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ হবে, খুব ক্ষুদ্র পরিমাণ কার্য করবে ডিডাব্লু, ঠিক আছে? এখানে এটাও জেনে রাখ যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভিও লেখা যায় এটাকে, এটা আমি আলোচনা করব কোথা থেকে আসলো, আপাতত জেনে রাখ পরিচয় হিসেবে। গাণিতিক রূপে কখনো কখনো এটাও পেয়ে যেতে পারিস যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা কী। বোঝা গেছে? এটা দেখ শক্তির সংরক্ষণ সূত্রে, যে পরিমাণ শক্তি বাইরে থেকে সাপ্লাই করলাম সেটা নষ্ট হয়নি কোনো জায়গাতে, বুঝতে পারলি? অভ্যন্তরীণ শক্তিতে খরচ হয়েছে, আর কোথায় খরচ হয়েছে? কার্য করতে খরচ। এবার যদি তুই অভ্যন্তরীণ শক্তির কনসেপ্টটাকে না আনতি, তুই যদি বলতি আমি ডিকিউ পরিমাণ কার্য করলাম আর বাইরে ডিডাব্লিউ পরিমাণ ওয়ার্ক পেলাম, দুটো কি সমান সমান পাবি? পাবি না। তখন তুই বলবি যে অভ্যন্তরীণ শক্তি তো শক্তির সংরক্ষণ সূত্র তো মেনে চলছে না, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এখানে আমরা অভ্যন্তরীণ শক্তির কনসেপ্টটাকে ঢোকাবো, এটাকে ঢোকাইনি বলে আমাদের এটা মনে হচ্ছে। আরেকবার বলি, যদি আমি ডিইউ কনসেপ্টটাকে মাথায় না আনতাম, যদি শুধু ডিকিউ আর ডিডাব্লিউ এটাকে যদি মেজার করতাম যে আমি কিছুটা তো তাপ দিলাম আর কার্য করলো ডিডাব্লিউ পরিমাণ, এবার ডিডাব্লিউ কার্য আর ডিকিউ তো সমান সমান হবে না, তো তোর মনে হতে পারে যে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে না, যতটা কার্য করলাম, যতটা শক্তি দিলাম ততটা কার্য করলো না। কিন্তু এখানে ভুলটা কোথায় করছিলাম? আমি অভ্যন্তরীণ শক্তিকে কনসিডার করছিলাম না। যদি অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন না হয়, ভালো করে শুনবি, ডিইউ এটার যদি কোনো পরিবর্তন না হয়, এটা যদি জিরো হয়ে যায়, এমনও কেস হতে পারে যেখানে এটার কোনো পরিবর্তনই হবে না। তো যদি এটা জিরো হয়ে যায় তখন ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ হতেই হবে অবশ্যই, আর সেটাই হচ্ছে জুলের সূত্র। ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ, বা ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, বা এসআই পদ্ধতিতে ডাব্লিউ ইকুয়াল টু এইচ, জুল। এইচ মানে হিট, এখানে কিউ মানে হিট। ডাব্লিউ ইকুয়াল টু এইচ করেছিলাম, জুল এককে। এটা তখনই সম্ভব যদি ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ না হয়। তাহলে আমরা যা কাজ করছিলাম এতক্ষণ পর্যন্ত, যতগুলো উদাহরণ নিয়েছিলাম সব ভুলভাল, সবগুলোতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, কিন্তু আমরা ধরিনি, নেগলেক্ট করে দিয়েছি ওটাকে। মানে আমরা ধরে নিয়েছি হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি হয় না, ধরে ওগুলো বুঝিয়ে দিয়েছি। তাহলে ওখানেও ভুলভাল বুঝিয়ে দিলাম, সবই বুঝে গেলি। এখানেও কিছু ব্যতিক্রমটাকে আমি বুঝিয়ে দিয়েছি, ওগুলো বুঝে গেছিস তুই। পরে আবার বলবো যে এটাও ভুল ছিল। কিসের এক্সাম্পল নিবি এটা? দেখ হাইপোথেটিক্যাল এগুলো প্রসেস, এর এক্সাম্পল তোকে রিয়েল লাইফে কোনো এক্সাম্পল আমি দিতে পারবো না। এরকম হতে পারে, আমি কি বলেছিলাম যে অভ্যন্তরীণ শক্তি কিসের উপর ডিপেন্ড করে? শুধু উষ্ণতার উপর ডিপেন্ড করে। তুই যদি এই প্রসেসটাকে এমনভাবে ঘটাতে পারিস যে উষ্ণতার কোনো চেঞ্জই হচ্ছে না, প্রথম দিকে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, পরেও 20 ডিগ্রি সেলসিয়াসই আছে তাপ দেওয়ার পরেও, তাহলে তুই বলতে পারিস ডিইউটা জিরো হয়ে গেছে, তখন তুই ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ লিখতে পারিস। না সম্ভব, তুই যদি বাড়ি থেকে একে টেম্পারেচার দিয়ে ফিক্স রাখিস, পুরো প্রসেসটাকে যদি তুই ধীরে ধীরে করিস তাহলে সম্ভব। একটা সাইকেলের পাম্পার পিস্টন আছে না, এটার মতো ব্যাপার অনেকটা। আচ্ছা, সাইকেলের পিস্টনে, সাইকেলের পাম্পারটাতে যদি নিচে থেকে যদি হিট করিস তাহলে পিস্টনটা কিন্তু অনবরত নিজে থেকে উপরের দিকে উঠতে শুরু করবে। কোনোদিন করে দেখিস না তাই ফিল করতে পারছিস না, কিন্তু উপরের দিকে উঠতে কেন উঠতে শুরু করবে? নিচে যে গ্যাস মলিকিউল আছে, সাইকেলের পাম্পার দেখেছিস? হ্যাঁ, এখানে আমি হিট করব, আগে আমার কথাটা কমপ্লিট করতে দিতে। এখানে আমি হিট করব, তো এখানকার যে পিস্টনটা আছে সেটা কিন্তু উপরে উঠতে শুরু করবে,
আইডিয়াল কেসে, ঠিক আছে? কেন উপরে উঠতে শুরু করবে? এই মলিকুলগুলিকে উপরে ধাক্কা দেবে, বুঝতে পারলি? আচ্ছা, হিট পাওয়ার ফলে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়বে মানে ইন্টারনাল এনার্জি বাড়বে, তাই না? আর কি করবে? কিছুটা কার্য করবে, ডাব্লিউ করবে, আবার ইউও বাড়াবে, দুটোই বাড়াবে। কিন্তু আমি যদি এমন করে দিতে পারি এই প্রসেসটাতে যে এর তাপমাত্রার কোনো পরিবর্তন হতেই দেবো না, মানে যে তাপমাত্রা এখানে তাপ গ্রহণ করছে, তো যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে সেটাকে আমি কমিয়ে দিচ্ছি, সামহাও কোনোভাবে কমিয়ে দিচ্ছি, তার জন্য আলাদা কোনো প্রসেস আছে। যদি তাপমাত্রার পরিবর্তন না হয় তাহলে ইউ এর পরিবর্তন হবে, তাহলে ইউ এর যদি পরিবর্তন হয় তাহলে যে ডিকিউ টাকা খরচ করলাম বা যে কিউ টাকা খরচ করলাম সেটা পুরোপুরি ডাব্লিউতে চলে যাবে, মানে কিউটা শুধুমাত্র কার্যই করবে, ডাব্লিউই করবে, আর কিছু করবে না। বোঝা গেল এতটুকু? আচ্ছা, এগুলো প্রসেস। এবার বইটা একটু খোল, বইটাতে 280 পেজে চলাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র লেখা আছে, বিশেষ ক্ষেত্র বলা আছে কয়েকটা, দেখ কত নাম্বার পয়েন্ট ওটা? 1.4 আরও পরে আছে, দেখ কোন চ্যাপ্টার বের করেছিস? বলবো কয়েকটা বিশেষ ক্ষেত্র লেখা আছে, দেখতে পেয়েছিস? ওই বিশেষ ক্ষেত্রগুলোর দিকে একটু তাকা, বিশেষ ক্ষেত্রগুলো বুঝতে হবে, অ্যাপ্লিকেশনে এগুলো কাজে লাগবে। আচ্ছা দেখ, ওরা বোধহয় চলে এসছো নাকি। দেখ, প্রথম ক্ষেত্রটা বলেছে যে পরিপার্শ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কোনো সংস্থার কথা ধরা যাক, এক্ষেত্রে সংস্থাটি কোনো তাপ গ্রহণও করবে না, বর্জনও করবে না। যদি আমি এমন কোনো সংস্থা নিয়ে নিই যেটা পরিপার্শ্ব থেকে মানে পরিবেশ থেকে কোনো তাপ গ্রহণ করতেই পারে না, পরিবেশে কোনো তাপ বর্জন করতেই পারে না, যদি না পারে তাহলে ডিকিউ যেটা আছে সেই ডিকিউটাকে আমি 0 বলে দেবো, ডিকিউ কোনো কিছু হচ্ছে না। তাহলে শোন কী হবে, ফর্মুলা তুই জানিস, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবার এখানে যদি তুই বসাস ডিকিউ 0, তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ দাঁড়াচ্ছে এটা, বুঝতে পারলি? এবার পরিবেশের সাথে কন্ট্যাক্ট নেই, পরিবেশের সাথে যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে কার্যটাও করবে না, পরিবেশের সাথে কন্ট্যাক্ট কার্য করবে না, তাহলে ডিডাব্লিউটাও 0, এটাও বাদ। তাহলে আলটিমেট কী পড়ে থাকছে, দেখ ডিইউ ইকুয়াল টু 0, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। তাহলে কোনো সিস্টেম যেটা পরিপার্শ্ব থেকে একদম আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, ওর সাথে কোনো সংস্পর্শই নেই না, আইসোলেটেড তুই ইনসুলেশনে চলে গেলি, অন্তরক হিসেবে ধরে নিচ্ছিস, আমি ওই কথা বলছি না। আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্ন পুরোপুরি, কারোর সাথে কন্ট্যাক্টই নেই, যেটা কখনোই সম্ভব না। আমি পুরোপুরি বিচ্ছিন্ন, আমার পরিবেশের সাথে কোনো আদান প্রদানই সম্ভব না, এমনটা কেস যদি হয়ে যায়, আইসোলেটেড যদি হয়ে যায়, তাহলে ডিইউ ইকুয়াল টু 0। করোনার সময় শুনিস না তোর আইসোলেশনে চলে যেতে হবে, তো আইসোলেশন মানে কি, নিজেকে আলাদা করে নেওয়া, বিচ্ছিন্ন করে নেওয়া, পরিবেশ থেকে আলাদা করে নেওয়া, সেই ব্যাপারটা। হ্যাঁ, আইডিয়ালি কখনোই সম্ভব না। তুমি মহাকাশে গেলে তবুও পুরোপুরি আইসোলেশন করা সম্ভব না, না নেই তো। আমরা জানি যে কাঠ হিট নেয় না, তো এমনি এমনি গরম হয়ে গেল, তুই গুলিয়ে দিচ্ছিস। কাঠ হিট পরিবহন করে, তড়িৎ পরিবহন করে না। ও, ইলেকট্রিসিটি পরিবহন করে না, হিট এনার্জি পরিবহন করে, তো কম পরিবহন করে, কিন্তু করে, লোহার তুলনায় কম করে, কিন্তু পরিবহন করে। আইডিয়ালি কোনো কিছু সম্ভব না। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা কী বলা আছে দেখ, কোনো সংস্থার ওপর যদি কার্য সম্পাদিত না হয়, আচ্ছা কার্য যদি সম্পাদিত না হয় তাহলে ডিডাব্লিউ কত, 0, তাহলে ডিকিউ ইকুয়াল টু কী হবে, শুধু ডিইউ পড়ে থাকবে, ডিডাব্লিউটা 0, মানে বাইরে থেকে যতটা আমি হিট এনার্জি দিব সেই হিট এনার্জি শুধু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনই করবে, বুঝতে পারলি? অসুবিধা নেই। 3 নম্বর পয়েন্টে দেখ, যদি সংস্থাটা তাপরোধী দেওয়াল এর মাধ্যমে পরিপার্শ্ব থেকে আলাদা থাকে, আইসোলেটেড বলেনি কিন্তু 3 নম্বর পয়েন্টে বলেছে এই যে দেওয়ালটা, যে ছবিটা আমি এঁকেছিলাম এরকমভাবে পিস্টন দিয়ে এঁকেছিলাম না, এটা যদি এর দেওয়ালটা যদি তাপরোধী কোনো মেটেরিয়াল হয়, তাপরোধী মানে তাপের আদান প্রদান করতে দেবে না, বাকি সব হবে, মানে কার্য হবে কিন্তু তাপের আদান প্রদান করতে দেবে না, তো এরকম কোনো যদি সিস্টেম থাকে তাহলে ডিকিউ 0, কিন্তু ডিডাব্লিউ তো আর 0 হতে পারছে না, ডিডাব্লিউ 0 হবে না। আমি তো আইসোলেটেড বলিনি, পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন বলিনি। আচ্ছা, তখন কি হবে দেখ, তখন হবে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই ফর্মুলা অনুযায়ী ডিকিউ 0, ডিইউ প্লাস ডিডাব্লিউ, মানে তুই বলতে পারিস ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ। রিলেশনটা কী দাঁড়াচ্ছে, এটার মানে কি দাঁড়াচ্ছে, বাইরে থেকে আমি কোনো তাপ দিচ্ছি না, বাইরে থেকে কোনো তাপ বর্জনও করছি না, তাহলে ডিইউ আর ডিডাব্লিউর মধ্যে রিলেশন এটা দাঁড়াচ্ছে, মানে কি, মানে ওই পিস্টনটা যদি কার্য করে, এই পিস্টনটা যদি এদিকে ঠেলে যায়, এদিকে যদি সরে যায়, যদি কার্য করে, তাহলে কি হবে, ডিইউটা নেগেটিভ হয়ে যাবে, মানে এর ইন্টারনাল এনার্জি কমে যাবে, ওর নিজস্ব এনার্জি খরচ করেই তো কার্যটা করবে,
বাইরে থেকে তার এনার্জি দেয়নি, সেই জন্য ডিইউটা কী হয়ে যাচ্ছে, দেখ মাইনাস হয়ে যাচ্ছে। এবার আমি যদি এর উপরে প্রেসার দিই, মানে একে কার্য করে যদি নিচের দিকে ঠেলে দিই, তাহলে নেগেটিভ কার্য করছি। এবার নেগেটিভ কার্য যদি করা হয়, তাহলে নেগেটিভ কার্যের ক্ষেত্রে ডিইউ এর মান, ডিডাব্লিউর মান নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, ডিইউটা পজিটিভ হয়ে যাচ্ছে, মানে এর কী হচ্ছে, শক্তি বেড়ে যাচ্ছে। আরেকবার বলি, ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ, এই রিলেশনটাকে ধরে চল। যদি আমি বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই না করি, ডিকিউটা জিরো, এবং তারপরেও দেখা গেল যে এই পিস্টনটা এদিকে সরে গেল, তাহলে পিস্টনটা কিছু কার্য করলো, গ্যাস পিস্টনটা কার্য করলো, মানে কি গ্যাস কার্য করলো, গ্যাস ওকে ঠেলেছে। গ্যাস যদি কোনো কার্য করে তাহলে সেই কার্যটা পজিটিভ কার্য হয়, তাহলে ডিডাব্লিউটা কি পজিটিভ। ডিডাব্লিউ যদি পজিটিভ হয়ে যায় তাহলে ডিইউ কী হলো, মাইনাস প্লাস মাইনাসই হয়ে গেল, তাহলে ডিইউটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি। এটা যদি পজিটিভ হয় প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ডিইউ এর মানটা হয়ে গেল নেগেটিভ। ডিইউ নেগেটিভ কথাটার অর্থ কি, যে ডিইউ এর মান কমে যাচ্ছে, অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে। এবার অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে, এই কার্যটা করছে, মানে যদি কার্য করে তাহলে অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে কার্য করছে। হলো এতটুকু ক্লিয়ার। উল্টো যদি আমি এটাকে এদিক থেকে ঠেলি, তাহলে এটা কি হচ্ছে, নিচের দিকে এদিকে ঠেলে চাপ দিচ্ছে। এখন কি করেছে, গ্যাসের উপরে কাজ করছি আমি, গ্যাস কার্য করছে না, গ্যাসের উপরে আমি করছি। তো যখন গ্যাসের উপরে কার্য করছি তাহলে কার্যটা নেগেটিভ কার্য, তাহলে ডিইউটা এখন কি হয়ে গেল, নেগেটিভ, মাইনাসে মাইনাসে, তাহলে ডিইউ কত বেরোলো, পজিটিভ। ডিইউ পজিটিভ কথার অর্থ ডিইউ বাড়ছে, ইউ বাড়ছে, ইউ বাড়ছে মানে কি, এর অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, তাহলে এর উপরে যদি কার্য করি এর ভেতরে শক্তি বেড়ে যাবে, আর এই যদি কার্য করে নেয় তাহলে এর শক্তি কমে যাবে। সিম্পল লজিক, আমাদেরকে দিয়ে ভাবনা। আমি যদি কোনো কার্য করিনি, আমার ভেতরে শক্তি কমে গেল, আর আমার উপরে কেউ চেপে বসে গেল, মনে করো আমার উপরে কার্য করছে, তাহলে আমার ভেতরে শক্তি বাড়বে না, যত আমাকে চাপবে তত আমি ওকে চাপার শক্তি পেয়ে যাবো, ঠেলার শক্তি পেয়ে যাবো। ইমাজিন করা গেল, তো রিয়েল লাইফের সাথে মিলালেই হয়ে গেল। ওকে, আর কোনো পয়েন্ট আছে? আর একটা পয়েন্ট আছে, যদি উষ্ণতার পরিবর্তন না করা যায়, লাস্ট পয়েন্টটা আমি কি বলেছিলাম, উষ্ণতার উপর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে, তাহলে উষ্ণতার পরিবর্তন যদি না করা যায় তাহলে অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। কোথায় লিখেছি, এটারও কোনো পরিবর্তন হবে না। আর এটার যদি পরিবর্তন না হয়ে যায় তাহলে ডিকিউ ইকুয়াল টু শুধুমাত্র ডিডাব্লিউ লিখতে পারি, অর্থাৎ যে পরিমাণ কার্য যে পরিমাণ তাপ দিচ্ছি সেই পরিমাণ কার্য কনভার্ট হয়ে যাচ্ছে। এটা জুলের সূত্র। এটা আমি লাস্ট কেসে বলছি, ওরা 3 নম্বর হয়ে গেছে, এটা 4 নম্বর কেস। 4 নম্বর কেসে বললাম উষ্ণতার পরিবর্তন করছি না, তাপ দিচ্ছি, টেম্পারেচার বাড়ছে না বা কমছেও না, ঠিক আছে, তাহলে ডিইউ এর কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এটা তো তাপমাত্রার উপর নির্ভর করে। এটার যদি পরিবর্তন হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ হবে শুধুমাত্র, হচ্ছে, প্রথমেই বলে দিয়েছিলাম। তাহলে যে পরিমাণ তাপ দিচ্ছি তত পরিমাণই কার্যে কনভার্ট হয়ে যাচ্ছে, এটাই ছিল জুলের সূত্র, বোঝা গেল। তাহলে জুলের সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রায় একই জিনিসই, এরা সঙ্গতিপূর্ণ, শুধু এখানে নতুন একটা টার্ম পেয়ে গেলাম, সেই টার্মটা কি, অভ্যন্তরীণ শক্তি, এই একটা আমরা টার্ম পেয়ে গেলাম, বোঝা গেছে। ব্যাস এতটুকুই পড়ে আসবি, বাকিটা পরের দিন আবার ক্লিয়ার করে আসবি। কনসেপচুয়ালি কিন্তু কমপ্লেক্স, ধরতে হবে ভালো করে। এটা লিখতে দেবো না আপাতত, নোট দেবো তারপরে, কিন্তু পড়ে আসবি।